আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো এই ক্লাসটির মাধ্যমে আমরা মূলত এই অধ্যায়ের যে সৃজনশীল আছে সেগুলো করার জন্য আমাদের যে বেসিক টু অ্যাডভান্স আলোচনা রয়েছে সেগুলো করব। পাশাপাশি আমাদের কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো এমসিকিউ এর কাজে লাগে সেগুলো আমরা জানবো, এবং দুটি সৃজনশীল সলভ করার পর আমরা বেশ কয়েকটি এমসিকিউ সলভ করব, যেগুলো তোমাদের বিগত বোর্ডগুলোর পরীক্ষাতে এসেছে, এবং এছাড়া অনুশীলনমূলক কয়েকটি এমসিকিউ সলভ করব। তো পুরো ক্লাসটিতে মূলত আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব এই চ্যাপ্টারটি কাভার করব ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাসটি করছো মনোযোগ দিয়ে করো, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে স্কুল অফ এক্সেলেন্স কিন্তু তোমাদের পাশেই রয়েছে। তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বিষয়, যে কোনো বোঝার ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তাহলে আর দেরি কেন, আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাবের ক্ষেত্রে আমরা অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা কি জানবো। তো আমাদের দেশে মূলত অংশীদারি ব্যবসায়টি পরিচালিত হয় 1932 সালের অংশীদারি আইন দ্বারা। দেখো, 1932 সালের অংশীদারি আইন দ্বারা। তাহলে আমাদের দেশে যে অংশীদারি ব্যবসায় পরিচালনা করা হয় এটি মূলত 1932 সালের অংশীদারি আইন দ্বারা। তো এই 1932 সালের অংশীদারি আইনে অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমরা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে সেই সংজ্ঞাটি পড়বো এবং সেই সংজ্ঞাটি লিখবো যদি সৃজনশীলের কতে আসে। তো এখানে বলা হচ্ছে সকলের দ্বারা বা সকলের পক্ষে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, একজনের দ্বারা পরিচালিত। তাহলে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার যে সম্পর্ক, দেখো, যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলি। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে মুনাফা বন্টনের নিমিত্তে যে সম্পর্কের সৃষ্টি হয় সেটাকেই মূলত আমরা অংশীদারি ব্যবসায় বলি। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা। কি অনুযায়ী? 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। এবং এই 1932 সালের অংশীদারি আইনের চার ধারায় এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে। কত ধারা? চার ধারা। চার ধারাতে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এমন হচ্ছে যারা এর সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার, এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে এই যে সম্পর্ক সৃষ্টি হলো, এই সম্পর্ক যারা সৃষ্টি করে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমরা বলি অংশীদার, এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায়কে আমরা বলি অংশীদারি ব্যবসায়। তো এটা ছিল আমাদের 1932 সালের অংশীদারি আইনের চার ধারা, যেখানে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হচ্ছে। এরপরে দেখো, আমরা যদি যাই অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও চুক্তিপত্র। অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চুক্তি। অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চুক্তি বা ডিড। এটাকে আমরা ইংরেজিতে বলি ডিড। ওকে। তো এই চুক্তি বা এই চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কি মূল ভিত্তি। এটা ছাড়া অংশীদারি ব্যবসায় হবে না। তাহলে এই চুক্তি ছাড়া কি হবে না? অংশীদারি ব্যবসায় টোটালি হবে না যদি চুক্তি না থাকে। এবার চুক্তি লিখিত হতে পারে, চুক্তি মৌখিকও হতে পারে। অর্থাৎ চুক্তি যদি মৌখিক হয় সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় হবে, কিন্তু লিখিত হলে পরবর্তীতে বিরোধগুলো আর দেখা দেবে না। এই যে আমরা যদি লিখিত করি, চুক্তি যার উপর আমরা লিখি বা যে দলিলে লিখি সেটাকে আমরা বলি চুক্তিপত্র। সেটাকে আমরা কি বলি? চুক্তিপত্র। সেটাকে আমরা কি বলি? চুক্তিপত্র। সেটাকে আমরা কি বলি? চুক্তিপত্র। তাহলে এই যে চুক্তির ইংরেজি হচ্ছে কন্ট্রাক্ট, আর চুক্তিপত্র হচ্ছে ডিড। ডিড ডিড অফ লেটার বা ডিড। আর চুক্তির হচ্ছে কন্ট্রাক্ট। তাহলে এই যে কন্ট্রাক্ট বা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের যে কন্ট্রাক্ট, এই দুইটা মিলে আমাদের কি হবে? চুক্তিবদ্ধ একটা সম্পর্কের সৃষ্টি হবে। তাহলে এই যে চুক্তি ছাড়া ব্যবসায় হবে না, কিন্তু চুক্তিপত্র ছাড়া কিন্তু অংশীদারি ব্যবসায় হতে পারে। কারণ চুক্তি যদি লিখিত না হয় সেক্ষেত্রে চুক্তিপত্র হয় না। এবার দেখো, বলছে যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদারি চুক্তি তিন ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। দেখো, একটা হচ্ছে মৌখিক। মৌখিক হলে সেক্ষেত্রে আমাদের চুক্তিপত্র আর প্রয়োজন নেই। এরপরে বলছে যখন লিখিত হয় তখন আমাদের চুক্তিপত্রের প্রয়োজন হয়, কারণ আমরা চুক্তি যে দলিলে লিপিবদ্ধ করি সেটাকে আমরা বলছি ডিড বা চুক্তিপত্র। এরপর বলছে লিখিত এবং নিবন্ধিত, অর্থাৎ লিখিত চুক্তি আবার আমরা পরবর্তীতে নিবন্ধন করতে পারি, এবং এই নিবন্ধন করতে হয় যৌথ মূলধনী কোম্পানির রেজিস্ট্রারের কাছে। কার কাছে? যৌথ মূলধনী কোম্পানির রেজিস্ট্রারের কাছে। কার কাছে করতে হয়? যৌথ মূলধনী কোম্পানির কোম্পানির যে নিবন্ধক আছে তার কাছ থেকে নিবন্ধন করা যায়, নিবন্ধকের কাছে। ওকে। এরপর দেখো, চুক্তির লিখিত রূপ হলো চুক্তিপত্র, অর্থাৎ চুক্তির লিখিত রূপ হচ্ছে চুক্তিপত্র। আদালত কর্তৃক গৃহীত হয় লিখিত ও নিবন্ধিত চুক্তি। তাহলে আদালত কর্তৃক যখন কোনো বিরোধ দেখা দেয় অংশীদারদের মধ্যে বা কোনো তৃতীয় পক্ষের কাছে, তখন
সেই চুক্তিটাই হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য হবে, যেটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত। মৌখিক চুক্তি কখনোই গ্রহণযোগ্য নয়, পাশাপাশি হচ্ছে লিখিত হলো কিন্তু সেটা নিবন্ধন করা থাকলো না, সেক্ষেত্রেও কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। এরপর দেখো, অংশীদারি চুক্তিতে উল্লেখ না থাকলে আমাদের কিছু বিষয় ধরে নিতে হয়, বা অংশীদারি আইন আমাদেরকে কি বলছে এটা একটু আমরা জানি। দেখো, লাভ ক্ষতি বন্টন হবে সমহারে। লাভ ক্ষতি বন্টন হবে কোন হারে? সমহারে। ধরো বলা নেই যে ক খ গ তিনজন অংশীদার 2:2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করবে, এমন কোনো বলা নেই, বা মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন করবে এমন কোনো কিছু বলা নেই। সেক্ষেত্রে যদি কোনো কিছু বলা না থাকে আমরা সমহারে লাভ ক্ষতি বন্টন করব। অতিরিক্ত মূলধন বা মূলধনের উপর, দেখো অতিরিক্ত মূলধন বা মূলধনের উপর সুদ ধরা যাবে না। অতিরিক্ত মূলধন বা মূলধনের উপর আমরা কোনো সুদ ধার্য করব না যদি বলা না থাকে। উত্তোলনের উপর সুদ ধার্য করব না। ঋণের উপর, শুধুমাত্র ঋণের উপর আমরা 6% সুদ ধার্য করব। ঋণের উপর যদি ঋণের সুদের হার দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 6% সুদ ধার্য করব। তাহলে এই একটা বিষয়ের ক্ষেত্রে আমরা সুদ ধার্য করব, তাও 6% যদি বলা না থাকে। যদি পার্সেন্ট বলে, নির্ধারিত পার্সেন্ট বলে দেয়, তাহলে সেই পার্সেন্টটা আমরা কাটবো। এরপর দেখো, অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরা যাবে না। আর উত্তোলনের উপর সুদের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে দেখো, উত্তোলনের সুদ, উত্তোলন আমরা সাধারণত অংশীদার যারা রয়েছে তারা সাধারণত তিন ভাবে করতে পারে। একটা হচ্ছে মাসের শুরুতে, একটা হচ্ছে মাসের মাঝামাঝি, এবং একটা হচ্ছে মাসের শেষে। তো এই যে ধরো প্রত্যেক মাসের শুরুতে করলে আমরা কি করব? মাসের মাঝামাঝি করলে কি করব? মাসের মাঝামাঝি সময়ে করলে আমরা কি করব? এবং মাসের শেষ সময়ে, মাসের শেষে, প্রত্যেক মাসের শেষ তারিখে করলে আমরা কি করব? দেখো, যে আমাদের উত্তোলনের পরিমাণ থাকবে সেটাকে আমরা, যে পার্সেন্ট থাকবে উত্তোলনের সুদের যে পার্সেন্ট বলে দিবে সেইটা দিয়ে গুণ করব। পাশাপাশি আমরা অতিরিক্ত যদি মাসের শুরুতে বলে সেক্ষেত্রে আমরা 13/2, 13/2 কত? 13/2, অথবা এটাকে আমরা বলতে পারি 6.5 দিয়ে গুণ করব। মাঝামাঝি যদি করে তাহলে আমরা 12/2 অথবা হচ্ছে 6 দিয়ে গুণ করব। এবং শেষে যদি করে সেক্ষেত্রে আমরা 11/2 বা 5.5 দিয়ে গুণ করব। উত্তোলনের সুদের পার্সেন্টেজের পরেও এক্সট্রা এই জিনিসটা দিয়ে গুণ করব, যদি মাসের শুরুতে বলে, মাসের মাঝামাঝি বলে, বা মাসের শেষে বলে। তো এই ছিল আমাদের অংশীদারি চুক্তিতে উল্লেখ না থাকলে যে বিষয়গুলো আসে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের যে থিওরিটিক্যাল আলোচনা আমি খুবই অল্প পরিমাণ আলোচনা করছি, এই কারণেই যে তোমাদের যে ব্যবসায় সংগঠন রয়েছে প্রথম পত্র, সেখানে সম্ভবত চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায় নামে একটা অধ্যায় রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা সেই চ্যাপ্টারটির সাথে ওইটা পড়বো অত্যন্ত বিস্তারিতভাবে, কিন্তু যেহেতু এটা হিসাব বিজ্ঞানের চ্যাপ্টার, আমরা ওখান থেকেও পড়েছি ম্যানেজমেন্টে, তো আমরা এখানে এত বেশি থিওরিটিক্যাল আলোচনা না করে আমাদের গাণিতিক সমস্যা সমাধানে যে বিষয়গুলো লাগবে এবং এমসিকিউ সমাধানের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা টোটালি ডিটেইলি এই অধ্যায়টার ক্ষেত্রে, যেহেতু এটা ম্যানেজমেন্টে আমাদেরকে আবারও পড়তে হচ্ছে বা আমরা ওখানেও পড়েছি, তো এই অধ্যায়টার ক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো অত্যন্ত ডিটেইলে যেটা আলোচনা করি অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে সেইটা করছি না, কিন্তু আমরা গাণিতিক সমস্যার ক্ষেত্রে এবং এমসিকিউ এর ক্ষেত্রে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো অবশ্যই আলোচনা করছি। তো দেখো, অংশীদারি ব্যবসায়ের হিসাব, আমরা যেহেতু হিসাব বিজ্ঞান করছি আমরা হিসাবের দিকে চলে যাই। অংশীদারি ব্যবসায়ের চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে মুনাফা সংক্রান্ত। এই যে অংশীদারি ব্যবসায়ের হিসাবকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের মুনাফা সংক্রান্ত এবং আরেকটি হচ্ছে উদ্বৃত্তপত্র বা সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব সংক্রান্ত। এখন এই যে মুনাফা সংক্রান্ত হিসাবকে আমরা আবার দুইটি ক্ষেত্রে বিভক্ত করে নিয়েছি, একটি হচ্ছে আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব, আর একটি হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী। কোনো কোনো প্রতিষ্ঠান লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী করে অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য, আবার কোনো কোনো প্রতিষ্ঠান আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে উদ্বৃত্তপত্রের ক্ষেত্রে আমরা আগেও যেটা করেছি সম্পদ দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে সেটাই হবে। তা এরপরে দেখো, যেহেতু আমরা বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের ম্যাথ আসে এবং উদ্বৃত্তপত্রের ম্যাথও সেখানেই থাকে, তো এই অধ্যায় থেকে মূলত তোমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটি? দেখো, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাভ ক্ষতি আবন্টন হিসাব। কোনটি গুরুত্বপূর্ণ? লাভ ক্ষতি আবন্টন হিসাব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে। অন্য দুটি বিষয় যেহেতু আমরা আর্থিক বিবরণী চ্যাপ্টারে করে থাকি, সেই ওই ম্যাথগুলো আসবে আমাদের ওই আর্থিক বিবরণী চ্যাপ্টারে, কিন্তু এই যে এখানে আসবে লাভ ক্ষতি আবন্টন হিসাব। এরপরে দেখো,
লাভ ক্ষতি আবন্টন হিসাবে যদি আমরা ছক দেখি তাহলে কি দিয়ে শুরু করব আমরা মূলত? দেখো, লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্ষেত্রে ধরো যতজন অংশীদার থাকবে তাদের নাম আমরা দিয়ে শুরু করব। নামের পরে যে হিসাবের নাম রয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব, এবং এটা আমরা হিসাব বছরের শেষে করি। তো ধরো এটা 2025 সাল আমাদের চলে গিয়েছে, তো আমরা লিখতে পারি 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো এর একটা পাশ ক্রেডিট এবং একটা পাশ ডেবিট। এখন ক্রেডিট পাশে কি কি যাবে এবং ডেবিট পাশে কি কি যাবে? দেখো, ক্রেডিট পাশে আমাদের যে আয়ের বিষয়গুলো রয়েছে, প্রতিষ্ঠানের জন্য যে আয় রয়েছে সেই বিষয়গুলো যাবে, অর্থাৎ প্রতিষ্ঠান অংশীদারদের কাছ থেকে যে আয়গুলো পায় বা প্রতিষ্ঠানের যে আয় হয় সেগুলো। তো আমরা শুরুটাই করব হচ্ছে নিট লাভ দিয়ে। আমরা শুরুটাই করব লাভ লোকসান হিসাব, শুরুটা করব কি দিয়ে? নিট লাভ দিয়ে। কি দিয়ে শুরু করব? নিট লাভ দিয়ে আমরা শুরু করব। এরপরে দেখো ডান পাশে যা যা আছে সবই মূলত আমাদের প্রতিষ্ঠানের জন্য আয়। দেখো প্রথমে বলছে উত্তোলনের সুদ। কি বলছে? উত্তোলনের সুদ। তো তিনজনের উত্তোলনের সুদ যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। এখন উপরে একটা কথা রয়েছে, দেখো, মূলধন বা চলতি হিসাব, অর্থাৎ এই উত্তোলনের সুদ হয় মূলধনে যাবে, মূলধন হিসাবে যাবে, না হয় অংশীদারদের চলতি হিসাবে যাবে। এখন কখন কোনটায় যাবে, কখন মূলধন হিসাবে যাবে, কখন চলতি হিসাবে যাবে, এটার জন্য আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি পড়তে হবে, যেটা আমরা এই ছকটার পর পড়বো। তো আপাতত এখানে যেহেতু আছে, আমি তোমাদের একেবারে একটু টাচ করে গেলাম। আমি এই ছকটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা মূলধন হিসাবে যাব, তখন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবার দেখো পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন করলে উত্তোলনের সুদ, দেখো উত্তোলনের সুদ হচ্ছে যে অংশীদাররা রয়েছে তারা প্রতিষ্ঠানকে প্রদান করে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করলে সেটার জন্য যে আয় হয়, যে আয় হয় সেটা প্রতিষ্ঠান পায় অংশীদারদের কাছ থেকে। তো এটা প্রতিষ্ঠানের আয়, এজন্য আমরা ক্রেডিট পাশে দিব। এ দেখো, পণ্য উত্তোলন করলে মালিক ক্রয় মূল্যে এটা কিনে নেয়। পণ্য উত্তোলন বলতে আমরা উত্তোলন এবং ক্রয় জানি জাবেদা, এবং যেহেতু এটা প্রতিষ্ঠানের জন্য এক প্রকার আয়, তো এইটা আমরা কি করব? ক্রেডিট পাশে দিব। আর ডেবিট পাশে কোনগুলো দেব? যেগুলো হচ্ছে প্রতিষ্ঠান থেকে অংশীদারগণ পায়, প্রতিষ্ঠান থেকে যেগুলো অংশীদারগণ নিয়ে যায়। তো দেখো প্রথমে রয়েছে মূলধনের সুদ। যেহেতু প্রতিষ্ঠানে অংশীদারগণ মূলধন প্রদান করে এবং মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি এক প্রকার ব্যয়, অর্থাৎ ব্যয়গুলো আমরা ডেবিট পাশে দেখাবো। এরপর দেখো কোনো ধরনের যদি বেতন পেয়ে থাকে সেগুলো আমরা দেখাবো। পরের পেজে যাই আমরা। তো এইখানে দেখো আর কি কি চাই? দেখো, কমিশন যদি পেয়ে থাকে, অংশীদারগণ যদি কোনো কমিশন পেয়ে থাকে, যদি কোনো ঋণ ঋণ হচ্ছে প্রদান করে থাকে, তাহলে ঋণের সুদ। তাহলে কি? ঋণের সুদ। তারপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর সঞ্চিতি তহবিলের স্থানান্তর, এগুলো হচ্ছে সবই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে আমরা ডেবিট পাশটাতে মূলত কি দেখাই? ব্যয় দেখাই। তো এগুলো আমাদের ব্যয়। আর ডান পাশে দেখো আমরা দেখাই হচ্ছে আয়সমূহ এবং অগ্রিম খরচা বলি। দেখো অগ্রিম খরচা বলি, অনাদায়ী আয়সমূহ যেগুলো আমাদের সম্পদ অংশীদারদের, তারপর দেখো বন্টনযোগ্য ক্ষতির অংশ হলে আমরা সেটা হচ্ছে এই পাশে দেখাবো। এরপরে দেখো সঞ্চিতি তহবিলে স্থানান্তর, বকেয়া খরচা বলি, অগ্রিম প্রাপ্ত আয়সমূহ, এগুলো হচ্ছে আমরা ডেবিট পাশে দেখাবো। এবং সর্বশেষ যে বিষয়টা দেখাবো, এই সবগুলো আমরা দেখো এইখানে লিখেছিলাম নিট মুনাফা। তো এই নিট মুনাফা থেকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যে আয়গুলো পেয়েছি সেগুলো আমরা নিট মুনাফার সাথে বা নিট লাভের সাথে যোগ করেছি, পাশাপাশি ব্যয়গুলো আমরা বিয়োগ করেছি। তো এই আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেইটাকে আমরা বলি বন্টনযোগ্য মুনাফা। সেটাকে আমরা কি বলি? বন্টনযোগ্য মুনাফা। যেহেতু আয়টা এই পাশে বড় এবং এই পাশের ব্যয়গুলো ছোট যদি হয়, সেক্ষেত্রে আমাদের বন্টনযোগ্য মুনাফা হয়, এবং যতটুকু অংশ আমাদের অতিরিক্ত হয় সেটা আমরা যে অংশীদার রয়েছে তাদের মধ্যে ভাগ করে দিই, এই অংশটায় ভাগ করে দিই। তো ভাগ করার যোগফলে এটা হওয়ার পর আমাদের যে আয় রয়েছে এবং এই যে বন্টনযোগ্য মুনাফা এবং ব্যয়গুলো সবগুলো সমান হবে। এখানে দেখো দুইটা অংশই সমান। তো এই সমান হওয়ার মাধ্যমে আমাদের মূলত লাভ লোকসান আবন্টন হিসাবটা বা বিবরণীটা শেষ হয়। এরপরে আমরা এই যে ছকটা যে শিখলাম, ছকটা আমরা বিস্তারিত অ্যাপ্লাই করব কিছুক্ষণ পরেই। একটু ধৈর্য ধরো তোমরা, আমরা একটু পরেই এই ছকটা অ্যাপ্লাই করা শিখবো সৃজনশীলের মাধ্যমে, তখন তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এরপরে দেখো অংশীদারদের মূলধন হিসাব। একটু আগে বলছিলাম, এই যে এখানে দেখো বিভিন্ন জায়গায় লেখা ছিল এই যে অংশীদারদের মূলধন এবং চলতি হিসাব। তো এই যে মূলধন এবং চলতি, এই দুটি বিষয় নিয়ে আমরা যে বলেছিলাম তোমাদেরকে একটু আগে, যে অংশীদারদের চলতি হিসাব কখন হবে, মূলধন হিসাব কখন হবে, এবং বিভিন্ন জায়গায় লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। তো কখন চলতিতে যাবে, কখন মূলধনে যাবে, এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। দেখো এখানে দেখো অংশীদারদের মূলধন হিসাব বা বিবরণীর পদ্ধতি আছে দুইটা। তো সেটা যাওয়ার আগে আমরা আগে কিছু আলোচনা করে নিই। দেখো অংশীদারি ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করার জন্য অংশীদারি চুক্তি মোতাবেক মূলধন বাবদ যে নগদ অর্থ বা সম্পত্তি বিনিয়োগ করে তার সঠিক হিসাব রক্ষণের জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা অংশীদারদের মূলধন হিসাব বলছি। তা দেখো অংশীদারি ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করার জন্য অংশীদারি চুক্তি মোতাবেক মূলধন বাবদ, কোনটি? মূলধন বাবদ যে নগদ অর্থ
বা সম্পত্তি বিনিয়োগ করা হয়, অংশীদাররা যে নগদ অর্থ বা মূলধন বিনিয়োগ করে বা সম্পদ বিনিয়োগ করে, সেগুলোকে সঠিকভাবে হিসাব করার জন্য আমরা যেটি করি সেটিকে আমরা বলছি অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের সরবরাহিত মূলধন হিসাব রক্ষণের জন্য বর্তমানে দুটি পদ্ধতির ব্যাপক প্রচলন রয়েছে। কয়টি পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি, একটা হচ্ছে কি স্থিতিশীল মূলধন পদ্ধতি বা স্থায়ী পদ্ধতি, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন স্থিতিশীল পদ্ধতিতে কি হয় এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি হয় সেটি আমরা যদি একটু দেখি। দেখো, মূলধন হিসাবের প্রকারভেদ কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তো স্থায়ী মূলধনের ক্ষেত্রে কি হচ্ছে, মূলধনটা স্থায়ী হবে। এখন কোনটা স্থায়ী হবে? অর্থাৎ প্রারম্ভিক মূলধনটাই সমাপনী মূলধনে দেখাতে হবে। এখানে কি করতে হবে? প্রারম্ভিক মূলধন যা আছে, প্রারম্ভিক মূলধন যেটি থাকে সেটাই আবার সমাপনী মূলধন হয়। সেটাই আবার কি হয়? সমাপনী মূলধন হয়। যদি অতিরিক্ত বিনিয়োগ না করা হয় সেটি আবার কি? সমাপনী মূলধন। অর্থাৎ মূলধনের পরিমাণ স্থায়ী থাকবে। অর্থাৎ যারা অংশীদার রয়েছে তারা ধরো শুরুতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, তাহলে আমাদের সমাপনী মূলধন হবে 1 লক্ষ টাকা। এখন যদি বছরের মাঝামাঝি সময় ধরো আরো 50,000 টাকা বিনিয়োগ করলো, তাহলে সমাপনী হবে সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা। অর্থাৎ মূলধন বিনিয়োগ করলেই শুধুমাত্র সেটা মূলধন হিসাবে যাবে, অর্থাৎ স্থায়ী থাকবে। মূলধনটা কি হবে? স্থায়ী থাকবে। তো এই যে স্থায়ী থাকার ক্ষেত্রে আমরা কি করব? অংশীদারদের এই মূলধন স্থায়ী থাকার জন্য একটা মূলধন হিসাব করব, এবং পাশাপাশি অংশীদাররা তো প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের লাভ পাবে, বন্টনযোগ্য মুনাফা পাবে, বেতন পাবে, ঋণের সুদ পাবে। তো এই বিষয়গুলো দেখানোর জন্য আমরা একটু হচ্ছে, যেহেতু মূলধনকে আমরা পরিবর্তন করতে পারছি না স্থায়ী মূলধনের ক্ষেত্রে, আমরা এই বিষয়গুলো দেখাবো চলতি হিসাবে, অংশীদারদের চলতি হিসাবে। অর্থাৎ অংশীদাররা ব্যবসায় থেকে যা যা পাবে, যেসব সুবিধা পাবে, বেতন, ঋণের সুদ, তারপরে হচ্ছে মুনাফার অংশ, এই বিষয়গুলো আমরা চলতি হিসাবে দেখাবো, যেহেতু মূলধন আমরা পরিবর্তন করছি না। এখন এরপরে যদি আমাদের উত্তোলন হয় বা উত্তোলনের সুদ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? উত্তোলন এবং উত্তোলনের সুদ দেখানোর জন্য সেগুলো আমরা কি করব? চলতি হিসাবে দেখাবো, অর্থাৎ যেগুলো প্রতিষ্ঠানের জন্য আয় অংশীদারের কাছ থেকে। তো স্থায়ী মূলধনের মূল কথাই হচ্ছে এটা, আমরা মূলধনকে কোনো প্রকার পরিবর্তন করব না, বরং মূলধনটাকে স্থায়ী রেখে অন্যান্য যে অংশ রয়েছে, আয় ব্যয়গুলো আমরা চলতি হিসাবে দেখাবো। আর পরিবর্তনশীল মূলধনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে না। এই যে এই কথাটাই আমি যে লিখেছি, এটি আর প্রযোজ্য হবে না পরিবর্তনশীল মূলধনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের শুরু হবে প্রারম্ভিক মূলধন দিয়ে, এবং প্রতিষ্ঠান যা যা হচ্ছে আয় করবে, যেমন উত্তোলনের সুদ, এগুলো হচ্ছে আমরা বিয়োগ করব, এবং যেগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে অংশীদাররা পাবে, মুনাফার অংশ, ঋণের সুদ, বেতন, এগুলো আমরা যোগ করব। তাহলে প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে অংশীদারদের যে আয়গুলো আছে, যে আয়গুলো রয়েছে সেগুলো যোগ হবে, এবং যে ব্যয়গুলো রয়েছে অংশীদারদের সেগুলো বিয়োগ হবে, এবং শেষে আমরা সমাপনী মূলধন পাবো। শেষে আমরা কি পাবো? সমাপনী মূলধন পাবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। সমাপনী মূলধন, সমাপনী সমাপনী মূলধন, সমাপনী মূলধন। ওকে, সমাপনী মূলধন, এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে। এখন কখন চলতি হবে, কখন হচ্ছে আমাদের মূলধন হিসাব হবে। এখন আমরা প্রিভিয়াস স্লাইডে চলে আসি। দেখো এখানে আছে মূলধন হিসাব বা চলতি হিসাব, বা অন্য স্লাইডে আমরা যদি যাই, দেখো অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। যদি আমাদের প্রশ্নে কোথাও বলা থাকে যে অংশীদারদের স্থায়ী পদ্ধতিতে, মূলধন পদ্ধতিতে করতে বলা হয়, অথবা চলতি হিসাব করতে বলে ক, খ, গ এর মধ্যে, তখন আমরা এই অংশটাই লিখবো অংশীদারদের চলতি হিসাব। অন্যথায় আমরা ধরে নিব এটা স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা চলতি লিখবো। এবং যদি না বলা থাকে, যে স্থায়ী পদ্ধতির কথা যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো মূলধন হিসাব, অর্থাৎ পরিবর্তনশীল পদ্ধতিতে। তাহলে পরিবর্তনশীল থাকলে আমরা মূলধন লিখবো, পরিবর্তনশীল পদ্ধতি থাকলে আমরা কি লিখবো? মূলধন। এখন তোমাকে বুঝে নিতে হবে পরিবর্তনশীল পদ্ধতি নাকি হচ্ছে স্থায়ী পদ্ধতি। আর যদি স্থায়ী পদ্ধতির কথা বা চলতি হিসাব করতে বলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে চলতি হিসাব লিখবো। এখানে মূলধনের পরিবর্তে কি লিখবো? চলতি হিসাব লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সৃজনশীল সলভ করার সময় এই বিষয়টা আবারও দেখাবো তোমাদের জন্য, তখন আরো সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাই আমাদের এই যে যে আলোচনায় ছিলাম সেখানে চলে যাই। তো এটা ছিল অংশীদারদের মূলধন হিসাবের বিভিন্ন প্রকারভেদ। আমরা পরের স্লাইডে যদি যাই, দেখো স্থিতিশীল বা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের কি হয়। দেখো, আমরা প্রারম্ভিক মূলধন বা ব্যালেন্স বিডি দিয়ে শুরু করি। ব্যালেন্স বিডি কখন দিই? যখন ব্যবসায়টা কয়েক বছর আগে বা গত বছর শুরু হয়েছে এমন যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি, অর্থাৎ পূর্বের বছরের যে মূলধনের ব্যালেন্স রয়েছে সেটা আমরা ব্রড ডাউন করে এনেছি বা উপর থেকে এনেছি, সেইটা বোঝাচ্ছে। আর যদি এ বছরই শুরু হয়, সেক্ষেত্রে আমাদের জানুয়ারি 1 তারিখে, দেখো জানুয়ারি 1 তারিখে নগদান বা ব্যাংক হিসাবে, দেখো আমরা যখন মূলধন প্রোভাইড করে অংশীদাররা, তখন আমরা কি লিখি?
নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সেটাই কিন্তু এখানে লিখছি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে। আর যদি অতিরিক্ত মূলধন দেয় সেক্ষেত্রে নতুন হোক বা পুরাতন হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা কি লিখি, নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সেই নগদান হিসাবটাই আমরা লিখছি এখানে মূলধনের পরিবর্তে, যেহেতু আমরা এটা একটু হচ্ছে একটা খতিয়ানের মতো। এরপর দেখো অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে এটা, তো এই মিলে আমাদের মোট মূলধন হওয়ার কথা। আর এই পাশে দেখো, এই পাশে আর কিছুই থাকবে না, শুধুমাত্র ব্যালেন্স সিডি। যেহেতু এখানে আমরা মূলধন বাদে, এটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি, এখানে আমরা মূলধন বাদে আর কোনো কিছু দেখাবো না। আর যে পরিবর্তনশীলের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখাবো স্থায়ী মূলধন পদ্ধতিতে। কোথায় দেখাবো? চলতি হিসাবে দেখাবো। তো আমাদের যে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়, মূলধনের সাথে যেগুলো যোগ এবং বিয়োগ হয়, অর্থাৎ মূলধন বৃদ্ধি এবং হ্রাস করে, সেই বিষয়গুলো আমরা দেখাবো হচ্ছে চলতি হিসাবে। তো চলতি হিসাবের একটা ব্যালেন্স বিডি থাকতে পারে, এবং পাশাপাশি যে বিষয়গুলো প্রতিষ্ঠান থেকে অংশীদারগণ পায়, অর্থাৎ প্রতিষ্ঠানের অংশীদারগণের মূলধনের সাথে যে বিষয়গুলো যোগ হয় সেগুলো আমরা ক্রেডিট সাইডে লিখবো। যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ বা বন্টনযোগ্য অংশ, এই বিষয়গুলো আমরা কি করব? যোগ করব, ব্যালেন্স বিডির সাথে যোগ করে তাদের চলতি হিসাবের সমাপনী জের নির্ণয় করব। এরপরে দেখো, যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আয় বা হচ্ছে যেগুলো আমরা অংশীদারদের কাছ থেকে পেয়ে থাকি, সেগুলোর ব্যালেন্স বিডি বা হচ্ছে পূর্বের বছরে কিছু থাকলে সেগুলো আমরা লিখবো এখানে। এরপরে দেখো উত্তোলন যদি করে তাহলে আমাদের কি হয়? মূলধন কমে যায়, এই জন্য এটা আমরা ডেবিট করবো। এবং উত্তোলন ডেবিট তোমরা সবাই জানো। উত্তোলনের সুদ থাকলে সেটাও হচ্ছে মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়, পণ্য উত্তোলনও মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়, ক্ষতির অংশ থাকলে সেটাও মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। অর্থাৎ যে বিষয়গুলো আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করি সেই বিষয়গুলো হচ্ছে আমরা ডেবিট পাশে লিখবো। এবং হচ্ছে যেহেতু মূলধনের চেয়ে হচ্ছে মূলধনের কমের পরিমাণ কম হতে পারে না, এই জন্য এই পাশটায় আমাদের ব্যালেন্স সিডি হবে এবং যোগফল সমান হবে। এরপরে এই যে ব্যালেন্স সিডির যে অংশটা, এই অংশটাই পরবর্তী বছরে আমাদের কি হবে? ব্যালেন্স বিডি হবে, পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডিতে কনভার্ট হবে। তো এটি ছিল আমাদের স্থায়ী মূলধন পদ্ধতির বিষয়। আমরা যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যাই, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব, পরিবর্তনশীল পদ্ধতি। কোন পদ্ধতি? পরিবর্তনশীল পদ্ধতি। ওকে। তো পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা জানি মূলধনও থাকবে, পাশাপাশি যে আয় ব্যয়গুলো রয়েছে বা যেগুলো মূলধনকে হ্রাস বৃদ্ধি করে সেই বিষয়গুলো একই সাথে আসবে, আলাদা আলাদা আমাদের দেখাতে হবে না। তো আমরা ব্যালেন্স বিডি পুরাতন ব্যবসায়ের ক্ষেত্রে বা নতুন ব্যবসায় হলে নগদ ব্যাংক, এই বিষয়টা একই। অতিরিক্ত মূলধন হলে নগদ ব্যাংক একই থাকবে, চলতি হিসাবের মতোই। পাশাপাশি আমাদের যে প্রতিষ্ঠানের আয় ব্যয় আছে সেটা আমাদের এই মূলধন হিসাবের মধ্যেই চলে যাবে। প্রতিষ্ঠানের ক্ষেত্র থেকে যেগুলো অংশীদাররা পায় সেগুলো আমরা ক্রেডিট সাইডে রাখবো বা যোগ করব, এবং হচ্ছে পাশাপাশি ডেবিট পাশে রাখবো যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় বা যেগুলো হচ্ছে অংশীদারের মূলধনকে হ্রাস করে, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, নগদ অথবা ক্ষতির অংশ। এরপরে আমাদের এই সাইডটা স্বাভাবিকভাবে মূলধন হিসাবে যে থাকে ক্রেডিট, তো এই সাইডটা বড় হবে। বাকি অংশ আমরা বিয়োগ করে ব্যালেন্স সিডি নির্ণয় করব, এবং এই সিডি পরবর্তী বছরের ব্যালেন্স বিডি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এই বিষয়টার বিস্তারিত এখনই দেখবো, আমরা সৃজনশীল অ্যাপ্লাইয়ে যখন যাচ্ছি তখনই আমরা কিন্তু এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো এবং তোমাদেরকে বুঝতেও সুবিধা হবে। তো আমরা চলে যাই, আমাদের হচ্ছে আরো একটি বিষয় রয়েছে সৃজনশীল সলভ করার পূর্বে। আমাদের অনেক সময় আমরা সৃজনশীলে দেখি অনেক সময় যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। কি করতে হবে? প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কি দেওয়া থাকবে? সমাপনী মূলধন দেওয়া থাকবে, সমাপনী মূলধন দেওয়া থাকবে, অর্থাৎ বছর শেষের মূলধন দেওয়া থাকবে। এখন এই বছর শেষের মূলধনে পৌঁছাতে গেলে আমরা যা যা যোগ করেছি সেগুলো বিয়োগ করব, এবং সমাপনী মূলধন নির্ণয় করার সময় যা যা আমরা বিয়োগ করি সেই অংশগুলো যোগ করলেই কিন্তু আমরা প্রারম্ভিক মূলধনে যেতে পারবো। তো অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমরা কি করব? সমাপনী মূলধন যেটি আছে সেটি দিয়ে আমরা শুরু করব, এবং এই শুরুর পরে যে অংশগুলো আমরা যোগ করেছিলাম সেগুলো বিয়োগ করব, এবং যে অংশগুলো বিয়োগ করেছিলাম এতক্ষণ সেগুলো আমরা যোগ করব। এখন দেখো, মুনাফা, বেতন, উত্তোলনের সমন্বয়ের পর মূলধন বললে, দেখো উত্তোলন আমরা কি করি? মূলধন থেকে বিয়োগ করি, কিন্তু আমরা যেহেতু উল্টা কাজ করতে যাচ্ছি, অর্থাৎ সমাপনী থেকে প্রারম্ভিক মূলধনে যাচ্ছি, এক্ষেত্রে আমরা কি করব? উত্তোলনটা যোগ করে প্রারম্ভিক মূলধনের দিকে যাবো, এই জন্য আমরা যোগ বলছি। এবার দেখো মুনাফার অংশ হচ্ছে আমাদের মূলধনকে বৃদ্ধি করে, তো সমাপনী মূলধন থেকে আমরা উল্টা যাচ্ছি প্রারম্ভিক মূলধনের দিকে, এই জন্য আমরা এটাও বাদ দিব। এবার দেখো অংশীদারদের যদি কোনো বেতন থাকে এটাও বাদ দিব। অর্থাৎ এই দেখো এতক্ষণ ধরে যা যা করছিলাম এই অংশগুলো আমরা যোগ বা ক্রেডিট করছিলাম, তো এই অংশগুলো এখন ডেবিট করে দিলে আমরা কিন্তু প্রারম্ভিক মূলধনের দিকে যাব। এই অংশগুলো যদি আমরা এখন ডেবিট করে দিই, অর্থাৎ উল্টা কাজটি করি, তাহলে যে অংশগুলো যোগ করেছি সেই অংশগুলো যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি করব? প্রারম্ভিক মূলধনে খুব সহজে যেতে পারবো। এটি আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ব্যাপার। অনেক সময় কতে বলতে পারে তোমাদের যে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। তো আমরা
এতক্ষণ ধরে যা যা শিখলাম এই বিষয়গুলো এখন সৃজনশীলে অ্যাপ্লাই করা শিখবো এবং আরো বিস্তারিত এই অধ্যায়টি সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান অর্জনের চেষ্টা করবো। তো দেখো আমাদের সৃজনশীল তোমাদের জন্য আমি দুই ধরনের সৃজনশীল রেখেছি, একটা স্থায়ী মূলধন পদ্ধতি এবং একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। দেখো সৃজনশীল একে কি বলছে, সৃজনশীল একে বলছে জাইফা, কি বলছে, জাইফা, অনুরূপা এবং পড়শি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার আছে 2024 সালের 1 জানুয়ারি তারিখে তারা ব্যবসায়ে প্রত্যেকে, দেখো প্রত্যেকের মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, প্রত্যেকের মূলধন কত, অর্থাৎ তিনজনই 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী তারা 2/5 এবং 1/5 অনুসারে কি করবে, মুনাফা লাভ লোকসান বন্টনের সিদ্ধান্ত নিবে। তাহলে দেখো এখানে দেখো প্রত্যেকটার শেষে 5 আছে, প্রত্যেকটার নিচে কি আছে, হর হিসেবে 5 আছে। যখন সমহর থাকে দেখো এখানে প্রত্যেকটা নিচে 2/5:2/5:1/5 আছে। তো প্রত্যেকটার হর কিন্তু সমহর থাকলে আমরা কেটে দিতে পারি, এটাকে আমরা বলতে পারি 2:2:1। কি বলতে পারি, 2:2:1। এরপরে দেখো অনুপাতে লাভ লোকসান বন্টনের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে পড়শি ব্যবসায়ের 1 এপ্রিল তারিখে, তারিখটা জরুরি, 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করে। অংশীদাররা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করা হবে। দেখো একটু আগে আমরা বলছিলাম যে উত্তোলন এবং মূলধনের উপর সুদ ধার্য করা যাবে না যদি বলা না থাকে, তো এখানে বলে দিয়েছে 10% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ তাদের পারিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে, আমি একটু আগে আলোচনা করেছিলাম যে শেষ তারিখে উত্তোলন করলে আমরা কি করব, শেষ তারিখে উত্তোলন করলে কি করব, শুরুর তারিখে উত্তোলন করলে কি করব, মাঝামাঝি সময়ে করলে কি করব। তো শেষ তারিখে আমি তোমাদেরকে বলেছিলাম শেষ তারিখে করলে 11/2 এবং শুরুর তারিখে করলে হচ্ছে 13/2 এবং মাঝামাঝি করলে 12/2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব যে সুদটা আসে সেটাকে। তাহলে প্রতি মাসের শেষ তারিখ বলছে, তাহলে আমরা বুঝতে পারছি হচ্ছে এটা হবে শেষ তারিখ যেহেতু, তাহলে 11/2 দিয়ে গুণ হবে, অথবা আমরা হচ্ছে সরাসরি 5.5 দিয়ে গুণ করতে পারি। তো প্রত্যেক মাসের শুরুতে তিনজনই দেখো 12,000 টাকা, 10,000 টাকা এবং 8,000 টাকা করে উত্তোলন করে, অর্থাৎ জাইফা করে 12,000, অনুরূপা করে হচ্ছে 10,000 করে এবং 8,000 টাকা করে করে পড়শি। জাইফা ও পড়শি, জাইফা আছে 1 নম্বরে, তো 1 এবং হচ্ছে পড়শি হচ্ছে 3 নং অংশীদার। তো এই 3 নং অংশীদার এই যে মাঝে যে আছে অনুরূপাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তিনি ব্যবসায়ের লাভের অংশ বাবদ কমপক্ষে 80,000 টাকা পাবেন। তাহলে এই যে মাঝখানে যে অনুরূপা আছে, কোনো কারণে যদি আমরা এই যে এই অনুপাতে 2:2:1 2:2:1 এই অনুপাতে মুনাফা বন্টনের পর যদি দেখি যে কে কাকে প্রদান করা হয়, জাইফা ও পড়শি অনুরূপাকে প্রদান করে, তাহলে অনুরূপা যদি কোনো কারণে আমরা দেখি যে 80,000 টাকার কম পেয়েছে, তাহলে যতটুকু কম ততটুকু হচ্ছে প্রদান করবে জাইফা এবং পড়শি তাদের মুনাফার অংশ থেকে, যেহেতু তাকে নিশ্চয়তা প্রদান করেই দিয়েছে যে 80 টাকার কম হবে না। বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলে তারা দুইজনে মিলে বাকি ঘাটতি অংশটুকু পূরণ করে দিবে। এটা থেকে আমরা এতটুকুই বুঝি। তো আমরা পুরো উদ্দীপকটা পড়লাম, নিচে দেখো কি বলছে, উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে, তাহলে এই যে যা যা বিষয় বলা হয়েছে এগুলো কোনো কিছুই যোগ বিয়োগ করা হয়নি। এটার পূর্বে নিট মুনাফা হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকার মধ্যে বেতন, উত্তোলনের সুদ এগুলো যোগ বিয়োগ করতে হবে, ঋণের সুদ এগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে, মূলধনের সুদ এগুলো যোগ বিয়োগ করতে হবে, এবং যা থাকবে সেটা বাকি অংশটা হবে যোগ বিয়োগের পর যে বাকি অংশ থাকবে, বাকি অংশ হচ্ছে বন্টনযোগ্য মুনাফা আকারে তিনজনের মধ্যে বন্টন করতে হবে। বাকি অংশ কি করতে হবে, বন্টনযোগ্য মুনাফা আকারে বন্টন করতে হবে। এখন দেখো বলছে পড়শির ঋণের সুদ নির্ণয় করো, পড়শির ঋণের সুদ নির্ণয় করো। তাহলে আমরা দেখেছি দেখো এইখানে এই যে এই অংশটা যদি একটু খেয়াল করো তোমরা, দেখো 1 এপ্রিল তারিখে, কত তারিখে, 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করে কে, পড়শি করেছিল। দেখো ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে পড়শি করছিল হচ্ছে 5 লক্ষ টাকা ঋণ, তাহলে 12% সুদে, এবং এখানে আমাদের তারিখটাও খেয়াল রাখতে হবে, বার্ষিক হচ্ছে 12% সুদে, কিন্তু সেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে প্রদান করেনি, তাহলে সম্পূর্ণ বছরের হবে না। তাহলে কিভাবে আমরা করতে পারি, দেখো পড়শির ঋণের সুদ নির্ণয়। তো পড়শির ঋণের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি ঋণের সুদ এখানে ধরো পড়শি, কাকে লিখতে পারি, পড়শি। তাহলে কত হবে, দেখো ঋণের সুদ পড়শি যেহেতু দিয়েছে, তো 5 লক্ষ টাকার 12%, কত পার্সেন্ট, 5 লক্ষ
মাল্টিপ্লাইড বাই 12%। এবং তোমাদেরকে আমি বলেছিলাম একটু আগে যে হচ্ছে যেহেতু যেহেতু হচ্ছে এখানে 1 এপ্রিল আছে, তাহলে 1 এপ্রিল থেকে আমরা গণনা করব। তো 1 এপ্রিল থেকে ডিসেম্বর 31 পর্যন্ত আমরা হিসাব করছি 2024 সালে। তাহলে 1 এপ্রিল থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হয় 9 মাস। তাহলে আমরা 9 মাসের সুদ ধার্য করব, 12 মাসের করব না। 9/12। তো এটা যদি তোমরা একটু ক্যালকুলেটারে করো, দেখো আমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারি। দেখো 5 লাখের হচ্ছে 12%। তাহলে দেখো 5 লাখের 1 লাখের 12% হয় 12,000, এবং 5 লাখের 12% হয় 60,000। এবং 60,000কে তাহলে এতটুকু করলে তোমরা দেখতে পাচ্ছ 60,000 হয়। 60,000 মাল্টিপ্লাইড বাই, তাহলে এইখানে আছে ধরো 3/4, এটাকে কাটাকাটি করলে 3/4 হয়। তো 4কে আমরা যদি ভাগ করি তাহলে কত হয়? 15,000 হয়। তো 15,000 ইন্টু হচ্ছে 3, তাহলে 45,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 45,000 হচ্ছে অ্যান্সার। তোমরা একবারে ক্যালকুলেটরও করে দিতে পারো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজের পারমিশন আছে। তাহলে আমরা প্রথম যে ক নং ছিল সেটার অ্যান্সার পেয়ে গিয়েছি 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। 45,000 টাকা। এরপর দেখো উপরোক্ত ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেছে। এখন লাভ লোকসান আবন্টন হিসাবের একটু আগে আমরা একটা ছক দেখেছি বিস্তারিত, সেই ছক অনুযায়ী আমরা লাভ লোকসান আবন্টন করব। এবং যেহেতু নিট লাভ হয়েছে, কি হয়েছে? নিট লাভ হয়েছে। আমরা শুরুটা করব নিট লাভ দিয়ে, ক্রেডিট পাশে নিট লাভ দিয়ে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তোলনের সুদ আছে। আমরা দেখেছিলাম ছকে উত্তোলনের সুদটা যায় আমাদের ক্রেডিট পাশে, এবং বাম পাশে কি কি যায়? বাম পাশে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, এই বিষয়গুলো যায়, যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কিন্তু অংশীদারদের জন্য এই বিষয়গুলো হচ্ছে মূলধনের সাথে যোগ হয় বা মূলধনকে বৃদ্ধি করে। তাহলে মূলধনকে যা যা বৃদ্ধি করে আমরা ডেবিট পাশে লিখবো, এবং ক্রেডিট পাশে আমরা নিট লাভ এবং উত্তোলনের সুদ লিখবো। ডেবিট পাশে লিখবো মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, যেগুলো আছে আর কি, প্রতিষ্ঠানের জন্য যে ব্যয়গুলো আছে বা অংশীদারদের জন্য যে আয়গুলো আছে। তো আমরা খতে যাই। খতে আমরা দেখো তোমাদের যে ছকটি শিখিয়েছিলাম লাভ লোকসান আবন্টন হিসাবে, সেই ছকটাই আমি এখানে করেছি। তো এখানে দেখো আমরা শুরুটা করব কি দিয়ে? আমি বলেছি যে নিট লাভ হলে আমরা ডান পাশে লিখবো ক্রেডিট সাইডে। তো আমরা নিট লাভ কত, দেখো নিট লাভ কত দেওয়া আছে, বলেছে 5 লাখ টাকা। সমন্বয়ের পূর্বে নিট লাভ আছে 5 লক্ষ টাকা, সেই বিষয়টা আমরা লিখলাম। এখন কি কি সমন্বয় আছে আমরা একটু পড়ে আসি। তো প্রথমে বলা যাচ্ছে যে প্রত্যেকেই 10 লক্ষ টাকা করে 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী তারা 2/5, এই বিষয়টা আমি লিখে দিয়েছি 2:2:1। এবং 1 এপ্রিল তারিখে হচ্ছে ঋণের সুদ রয়েছে একজনের, এবং তারপরে মূলধন এবং উত্তোলনের সুদ রয়েছে, এবং হচ্ছে উত্তোলনের পরিমাণটাও দেওয়া আছে। তো আমরা দেখো, আমরা যদি হচ্ছে মূলধন দিয়েই শুরু করি, প্রত্যেকে যেহেতু 10 লক্ষ টাকা হচ্ছে মূলধন দিয়েছে, এবং মূলধনের উপর 10% হারে, দেখো এখানে বলা আছে 10% হারে মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে। তো আমরা মূলধনের সুদটা যদি করি, তাহলে জাইফার মূলধন ছিল 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা ইন্টু 10%, তাহলে 10 লক্ষ টাকা 10% হয় হচ্ছে 1 লক্ষ টাকা। তো প্রত্যেকের যেহেতু সমান পরিমাণ মূলধন, প্রত্যেকেই হচ্ছে 10 লক্ষ আমরা লিখে ফেলবো। 10 লক্ষ গুণ 10%, যেটা হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। পড়শির ক্ষেত্রেও 10 লক্ষ টাকা সে বিনিয়োগ করেছে, এবং হচ্ছে 10% হারে সে সুদ পাবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা তারটাও। তো এই তিনজনেরটা যখন একসাথে আমরা সুদ নির্ণয় করলাম, মূলধনের সুদ 3 লক্ষ টাকা হলো। তো এই অংশটা আমরা যোগ করে একসাথে আমাদের যে মেন কলাম রয়েছে সেখানে লিখে দিব। এটা ছিল সুদ। এরপর দেখো আমাদের উত্তোলনের উপরে কিন্তু 10% সুদ ধার্য করতে বলেছে। আর উত্তোলনের ক্ষেত্রে কি হয়? দেখো উত্তোলনের ক্ষেত্রে বলছে একজন 12,000 টাকা, অর্থাৎ জাইফা 12,000 টাকা, এবং অনুরূপা হচ্ছে 10,000 টাকা, এবং হচ্ছে পড়শি হচ্ছে 8,000 টাকা। প্রত্যেক মাসের শেষে, যে বলছে প্রত্যেক মাসের শেষে, তাহলে শেষে হইলে কি হবে? আমি বলছিলাম 11/2, বা হচ্ছে এখানে লেখা আছে দেখো 5.5 দিয়ে আমরা গুণ করতে পারি, যেহেতু প্রত্যেক মাসের শেষে উত্তোলন করেছে। একটু আগে আলোচনার ক্ষেত্রেই তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক মাসের শুরুতে হলে কি হবে, শেষে হলে কি হবে, মাঝামাঝি হলে কি হবে। তো শেষে হলে আমাদের সাধারণত 5.5, 5.5 বা 11/2, মাঝামাঝি হলে 6 বা হচ্ছে 12/2, আর হচ্ছে শুরুতে হলে 13/2 বা হচ্ছে 6.5 দিয়ে আমাদেরকে গুণ করতে হয়। তো আমরা এখানে শেষে বলেছে আমরা 5.5 বা হচ্ছে 11/2 দিয়ে গুণ করব। তো আমরা উত্তোলনের সুদটা, যেহেতু হচ্ছে উত্তোলনের সুদ হচ্ছে উত্তোলন মালিকরা করে বা অংশীদাররা করে, এবং সেই সুদটা প্রতিষ্ঠানের জন্য এক প্রকার আয়, তো এটা আমরা আয়ের সাথেই যোগ করব। তা দেখো আমরা জাইফাকে দেখেছিলাম 12,000 করে প্রত্যেক মাসের শেষে উত্তোলন করতে, এবং সেটা যদি সুদের কথা বলেছে 10%, এবং যেহেতু প্রত্যেক মাসের শেষে, তাহলে আমরা সরাসরি 5.5 দিয়ে গুণ করতে পারি, বা তোমরা চাইলে 11/2ও দিতে পারো। তো আমরা 12,000-এর 10% করলে কত হয়? 12,000-এর 10% করলে দেখো, 12,000-এর যদি আমরা 10% করি, সেক্ষেত্রে আমাদের 1,200 টাকা। 12,000-এর 10% হয় 1,200 টাকা, মাল্টিপ্লাইড বাই 5.5, যেহেতু প্রত্যেক মাসের শেষে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6,600। 6,600। এরপর দেখো অনুরূপা করেছিল 10,000 করে। কত করে? প্রত্যেক মাসে 10,000 করে, 10% সুদ, পাশাপাশি মাসের শেষে হওয়ার কারণে আমরা 5.5 দিয়ে গুণ করব। তাহলে 10,000-এর 10% হচ্ছে 1,000,
গুণ 5.5, তাহলে 5,500। 5,500। এরপরে পড়শি করেছিল হচ্ছে 8,000 করে, পড়শি করেছিল কত করে? 8,000 মাল্টিপ্লাইড বাই 10% ইন্টু 5.5। তাহলে দেখো এটা হচ্ছে 800 গুণ 5.5 ইকুয়াল টু হচ্ছে 4,400। 4,400। তো এই তিনটা অ্যামাউন্ট আমরা যদি একটু যোগ করি, 4,400, 5,500, 6,600 আর 6,600, 6,600, তাহলে আমাদের হচ্ছে 6,600 যোগ 5,500 যোগ 4,400। ওকে, আমাদের হচ্ছে 16,500। কত টাকা আসতেছে? 16,500। ওকে, এখন এই পাশে আর কি কি সমন্বয় আমাদের রয়েছে দেখো। একজন আমাদের ঋণ প্রদান করেছিল, কে ঋণ প্রদান করেছিল? 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করেছিল পড়শি। এবং ক নাম্বারে কিন্তু আমরা সেই ঋণের সুদ নির্ণয় করেছি 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। তো পড়শির ক্ষেত্রে আমরা সেই ঋণের সুদটা হচ্ছে দেখাবো। এবং এখানে দেখো একটি বিষয় যে পড়শির চলতি হিসাব, তো তোমাদেরকে আমি স্থায়ী এবং পরিবর্তনশীল মূলধনের ক্ষেত্রে বলেছিলাম এইসব ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি চলতি লিখছি, চলতি। এখন কখন চলতি লিখছি এবং কখন আমরা স্থায়ী লিখছি? দেখো আমরা যখন বলেছি যে স্থায়ী মূলধন নাকি চলতি মূলধন, এটা আমাদেরকে দেখতে হবে উদ্দীপকে কোথাও দেওয়া আছে কিনা। তো আমাদেরকে দেখো এই অঙ্কে গ নাম্বারে যদি আমরা একটু যাই, গ নাম্বারে বলছে জাইফা ও পড়শির চলতি হিসাব প্রস্তুত করো। এখন যখনই চলতি হিসাব প্রস্তুত করতে বলবে, যখনই চলতি হিসাব প্রস্তুত করতে বলবে, তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতিতে করা হচ্ছে, অর্থাৎ এর সাথে মূলধনটা স্থায়ী থাকবে এবং পাশাপাশি আমাদেরকে চলতি হিসাবে যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী মূলধন, অর্থাৎ মূলধনের প্রারম্ভিক এবং সমাপনী যে একই থাকবে, যদি অতিরিক্ত মূলধন না থাকে, অতিরিক্ত মূলধন থাকলে সেটা অ্যাড করে মূলধনের হিসাবে দেখাতে হবে। পাশাপাশি যে ঋণের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলনের সুদ, এই বিষয়গুলো আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাবে দেখাই। কোথায় দেখাই? চলতি হিসাবে দেখাই। তো এই যে চলতি হিসাবে দেখাচ্ছি, এই জন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে এই অংশটায় চলতি হিসাব লিখছি। কি লিখছি? চলতি হিসাব। অন্যথায় যদি চলতি হিসাব, যদি স্থায়ী মূলধন পদ্ধতি না হতো, পরিবর্তনশীল পদ্ধতি হতো, তাহলে এই চলতির ক্ষেত্রে আমরা লিখতাম মূলধন হিসাব। কি লিখতাম? মূলধন হিসাব। তো তোমাদের আলোচনার ক্ষেত্রে আমি বলেছি যে সৃজনশীলের সময় বুঝাই দিব এই বিষয়টা। এই বিষয়টা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো আমরা আরো একটা সৃজনশীল দেখবো, সেখানে কিভাবে আমরা মূলধন হিসাব ব্যবহার করি সেটাও আমি তোমাদেরকে পর্যায়ক্রমে আলোচনা করে দিব। তোমরা সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে থাকো। তো আমরা এই যে পড়শির চলতি হিসাবে ঋণের সুদ, ঋণের সুদ পড়শির কথা লিখলাম এই কারণে যে শুধুমাত্র ঋণ দিয়েছে একজন মাত্র ব্যক্তি, সে হচ্ছে পড়শি। তো পড়শি ঋণ দিয়েছে এবং ঋণের সুদ আমরা ক নাম্বারে কিন্তু বের করেছি, কতে বের করেছি? 45,000 টাকা। তো পড়শির চলতি হিসাবে ঋণের সুদ বাবদ আমরা ক হতে লিখে দিই, ক হতে লিখে দিই 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। এখন দেখো আমাদের উদ্দীপকে আর কোনো সমন্বয় নেই, শুধুমাত্র এই যে মুনাফার ব্যাপারটা বাদে, যে 2:2:1 এবং হচ্ছে যে কমপক্ষে 80,000 টাকা কমিশন মুনাফার লাভের অংশ বাবদ পাবে, এই বিষয়টা বাদে আর কোনো কিছু, কোনো সমন্বয় আমাদের কিন্তু বাদ নাই। তাহলে আমরা ওখানে যাব, যাওয়ার আগে দেখো আমাদের ক্রেডিট পাশে কত কত হয়েছে এবং ডেবিট পাশে কত হয়েছে। তো আমরা ক্রেডিট পাশে দেখতে পাচ্ছি যে যোগ করে 5 লক্ষ এবং 16,500 টাকা যদি আমরা যোগ করি, তাহলে 5,16,500 টাকা হয়। কত হয়? 5,16,500। তাহলে আমরা এই পাশেও লিখবো 5,16,500, 5,16,500। এখন দেখো ক্রেডিট পাশে 5,16,500 হলেও আমাদের ডেবিট পাশে কিন্তু ঘাটতি রয়েছে। ডেবিট পাশে রয়েছে 3,45,000 টাকা। তাহলে 5,16,500 থেকে 5,16,500 থেকে আমরা যদি এই 3,45,000 টাকা বাদ দিই, 3,45,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের 1,71,500 টাকা আসে। কি আসে? 5,16,000 থেকে আমাদের এই যে 3,00,000 এবং 45,000 টাকা, এটা বাদ দিলে আসলে আমাদের 1,71,500। কত আসে? 1,71,500, 1,71,500। তো আমাদের যে উত্তোলন এবং মূলধনের সুদ, ঋণের সুদ, এই অংশগুলো ছিল, এগুলো বাদ দেওয়ার পর যে অংশটা থাকে সেটাকে আমরা বলি মুনাফার অংশ। সেটাকে আমরা কি বলি? মুনাফার অংশ। তো এই অংশটাই মূলত আমাদের মুনাফার অংশ। এই যে 1,71,500, এইটাই মূলত আমাদের এই যে 2:2:1 যেটা বলা ছিল, 2:2:1, এই অনুপাতে আমাদেরকে এই তিনজনের মধ্যে বন্টন করে দিতে হবে এই 1,71,500 টাকা, যেটা আমরা এই অংশে বন্টন করে দিব। তো আমাদেরকে আগেই মুনাফার অংশ অর্থাৎ মূল অংশটা বের করতে হবে, যেটা আমরা বের করেছি 1,71,000 টাকা 500, এবং সেই অংশটা আমরা এখানে বন্টন করে দিব। এখন কিভাবে আমরা বন্টন করে দিতে পারি? আমরা যেহেতু এখানে জায়গা নেই রাফ করার, আমি এখানে করছি, এটা তোমরা ছকের বাইরে করো বা পেন্সিল দিয়ে করো বা রাফে করো, যে কোনো জায়গায়। তো 1,71,500, এবং আমরা জানি যে হচ্ছে অনুরূপাকে দেখো, জাইফা এবং পড়শি অনুরূপাকে হচ্ছে 80,000 টাকা নিশ্চয়তা পাবে, 80,000 টাকা লাভের অংশ বাবদ পাবে, এটা নিশ্চয়তা দিয়েছে। তো সেটাও হয় কিনা আমরা একটু দেখি। তো আমরা তিনজনের নাম লিখি। ধরো জাইফা কে বর্গীয় জ দিলাম, অনুরূপা এবং হচ্ছে পড়শি, অনুরূপা এবং পড়শি। এটা আমি রাফ করছি, তোমরা হচ্ছে
অন্য জায়গায় করো একটু দয়া করে। তো 1,71,500, 1,71,500, 1,71,500 গুণ যদি আমরা হচ্ছে এই তিনটাকে যদি আমরা যোগ করি, এই তিনটা যোগ করলে হয় দেখো 5। তাহলে আমরা লিখি হচ্ছে, নিচে লিখি 5 এবং উপরে লিখি হচ্ছে যেহেতু জাইফা তো 2। তো তারটা কত হয় দেখো, 1,71,000 গুণ 2 ডিভাইডেড বাই 1,71,500 গুণ 2 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে 68,600, 68,600। ওকে, এরপর দেখো অনুরূপার হচ্ছে 1,71,500 গুণ 2 ডিভাইডেড বাই 5, তাহলে তারও হয় 68,600। এরপরে দেখো আমাদের হচ্ছে পড়শি যে আছে সে হচ্ছে 1,71,500 গুণ হচ্ছে 1/5, তাহলে তারটার ক্ষেত্রে আমাদের কি হয় দেখি আমরা। 1,71,500 গুণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, তাহলে তার ক্ষেত্রে হয় 34,300, 34,300। তাহলে দেখো এই যে অনুরূপাকে হচ্ছে তারা দুজনে মিলে যে নিশ্চয়তা দিয়েছিল অনুরূপাকে যে হচ্ছে 80,000 টাকা পাবে, এই অংশটা কিন্তু সে পাচ্ছে না। দেখো আমাদের হিসাব করে আসলে হচ্ছে 68,500, 68,600। তাহলে বাকি যে অংশটা থাকে, বাকি অংশটা যেটা থাকে যে তার পাওয়ার কথা কত, অনুরূপার পাওয়ার কথা কত, 80,000 পাওয়ার কথা হচ্ছে 80,000, সে পেয়েছে কত 68,000, সে পেয়েছে হচ্ছে 68,600। তাহলে বাকি থাকে কত, তাহলে এটা বিয়োগ যদি আমরা করি 80,000 থেকে যদি এই অংশটা বিয়োগ করি, 68,600 মাইনাস হচ্ছে আমরা যদি 80,000 মাইনাস 68,600 এই অংশটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 11,400 টাকা আসে। কত আসে, 11,400। তাহলে এই যে 11,400 টাকা, এটা হচ্ছে আমরা অনুরূপার সাথে যোগ করে দিই, অনুরূপার সাথে 11,400 টাকা যোগ করে দিই, আমরা 80,000 টাকা বানিয়ে দিই, 80,000 টাকা বানিয়ে দিই। এবং এই যে 11,400 টাকা, এইটা হচ্ছে এই দুইজনে মিলে যদি হচ্ছে দিয়ে দেয়, এই দুইজনে মিলে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হয় দেখো। তাহলে আমরা যদি এই যে হচ্ছে তাকে তো 80,000 দিয়ে দিল, অনুরূপা যে 80,000 পেয়েছে সেটা আমরা এই 80,000 টাকা হচ্ছে অনুরূপার এইখানে আমরা লিখে দিই, সে 80,000 টাকা পাবে, এর কম তারা পাবে না। এখন বাকি অংশ দেখো, জাইফা হচ্ছে 2:1 অনুপাতে বন্টন করে দেয়। আমি একটু অন্য কালি ব্যবহার করার চেষ্টা করি তোমাদের যাতে সুবিধা হয়। দেখো জাইফা হচ্ছে 2, অনুরূপা হচ্ছে 2 এবং হচ্ছে পড়শি হচ্ছে 1, তাহলে 2:1, তাহলে এর অংশটা শেষ হয়ে গেল, আমাদের এই অংশটা কিন্তু শেষ, এই অংশের আলোচনা শেষ। এখন এই যে জাইফা 2 এবং হচ্ছে পড়শির 1, তাহলে ক্ষতিটা যেহেতু লাভের অনুপাত, লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে জাইফা 2 এবং পড়শির হচ্ছে 1, তাহলে এই যে 11,400 টাকা, 11,400 টাকা, 11,400 টাকা, এইটা হচ্ছে আমরা 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে জাইফা এবং হচ্ছে পড়শির মধ্যে বন্টন করে দিব। এখন 11,400কে 11,400 গুণ 2, এই 2 এবং 1 যোগ করলে হয় আমাদের 3, যেটা নিচে লিখবো, এবং জাইফার ক্ষেত্রে আমরা উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 11,400, 11,400 গুণ 2 ডিভাইডেড বাই 3 আমাদের আসছে 7,600 টাকা। তাহলে এই যে 7,600 টাকা, এটা হচ্ছে আমাদের এই 68,600 থেকে মাইনাস হবে। তাহলে 68,000 মাইনাস হচ্ছে 7,600, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 61,000 আসতেছে। কত আসতেছে, 61,000 হচ্ছে তার মূল মুনাফা, মূল বন্টনযোগ্য মুনাফা। এরপরে দেখো পড়শিকে আমরা হচ্ছে পড়শির ক্ষেত্রে যে পড়শির অংশটা যদি আমরা এখানে রাফে করি, 11,400 গুণ উপরে যেহেতু তার অংশ হচ্ছে 1 এবং 2টা যোগ করে হয় 3, এটা আমরা নিচে দিব। তাহলে 11,400 গুণ 1 ডিভাইডেড বাই 3, তাহলে 3800 টাকা। এই 3800 টাকা সে কম পাবে, কারণ কি, সে নিশ্চয়তা দিয়েছিল এই অনুরূপাকে। তাহলে 3800 টাকা আমরা তার ক্ষেত্রেও মাইনাস দিয়ে দেখাই, 3800 মাইনাস করে দিই। তাহলে 3800 মাইনাস করলে কত হয়, 34,300, 34,300 মাইনাস হচ্ছে 3800, মাইনাস কত, 3800। ওকে, তাহলে 30,500 টাকা সে পাচ্ছে। কত, 30,500, 30,500। তো এই দুটো অংশ আমরা একটু দেখিয়ে দিব। পড়শির ক্ষেত্রে 30,500 এবং আমাদের জাইফার ক্ষেত্রে হচ্ছে 61,000। জাইফার ক্ষেত্রে কত, 61,000। এখন এই তিনটি অংশ যোগ করলে তোমরা দেখতে পাবা যে 1,71,500 টাকা। কত টাকা, 1,71,500 টাকা। তো 61,000 যোগ 61,000 যোগ হচ্ছে 80,000, 80,000 যোগ হচ্ছে 30,500,
তাহলে আমাদের 1,71,500 টাকা আসতেছে, যেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফার যোগফল। তাহলে তিনজনে মিলে এই অংশটা পালো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত লাভ লোকসান আবন্টন হিসাব। এর বাইরে আমাদের কিছুই করতে হবে না। আমি তোমাদেরকে বিস্তারিত করে দেখালাম। তোমাদের কোনো কনফিউশন থাকলে এরপরে আমাদেরকে প্রশ্নে জানাতে পারতো। এটা ছিল আমাদের গণনা কার্য। এটা তোমরা একটু রাফে করে কষ্ট করে। এরপর আমরা যদি গতে যাই আমাদেরকে বলা হচ্ছে জাইফা ও পড়শির চলতি হিসাব প্রস্তুত করতে। জাইফা ও পড়শি অর্থাৎ এই যে একে যে আছে এবং তিনে যে আছে, জাইফা এবং পড়শি, অনুরূপারটা আমাদেরকে করা লাগবে না। তাহলে জাইফা এবং পড়শির চলতি হিসাবটা আমরা করব। তাহলে চলতি হিসাবের ব্যালেন্স সিডি বা এ ধরনের কোনো কিছু আমাদের দেওয়া নাই। তাহলে আমরা সরাসরি চলে যাব চলতি হিসাবে জাইফা এবং পড়শির, অর্থাৎ আমাদের স্থায়ী পদ্ধতিতে আমরা করছি এবং পরিবর্তনশীল অংশটুকু আমরা চলতি হিসাবে দেখাবো। এখন দেখো আমরা ক্রেডিট পাশে কি কি করব। এতক্ষণ ধরে লাভ লোকসান আবন্টন হিসাবে যা যা আমরা ডেবিটে করেছি, দেখো যেগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যয় ছিল, যে মূলধনের সুদ, তারপর হচ্ছে ঋণের সুদ লাগবে না যেহেতু আমরা পরিশোধটা করছি না, তারপরে হচ্ছে মুনাফার অংশ, এই বিষয়গুলো আমরা এখন ক্রেডিটে নিয়ে যাব, কারণ এগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যয় হলেও অংশীদারদের মূলধনের সাথে এই অংশগুলো লাভের অংশ বাবদ যোগ হয়। তাহলে আমরা মূলধনের সুদ এবং মুনাফার সুদ এবং ঋণের সুদ নামক এই বিষয়গুলো আমরা নিব। তাহলে মূলধনের সুদ, মুনাফার অংশ এবং ঋণের সুদ, এই বিষয়গুলো আমরা একটু নিব। আমরা যদি দেখি কে 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 কার কার করতে বলেছে, জাইফা এবং পড়শি। আচ্ছা, পড়শিরই তো ঋণের সুদ ছিল, তাহলে পড়শিও যাবে। তাহলে দেখো মূলধনের সুদ, ঋণের সুদ এবং হচ্ছে যেগুলো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে করেছি সেই দুইজনেরটা আমরা হচ্ছে আনবো, এবং এখানে আমাদের দুইজনেরটা করতে বলেছে, এই জন্য দুইজনেরটা আনবো। তাহলে মূলধন আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিট করেছিলাম, তাহলে মূলধন হিসাবে ডেবিট করেছিলাম, দেখো জাইফার হচ্ছে মূলধনের সুদ বাবদ 1,00,000 টাকা, পড়শির ক্ষেত্রে 1,00,000 টাকা। তো এই দুইটা অংশ আমরা এখন দেখাবো। মূলধনের সুদ বাবদ 1,00,000 টাকা আমরা ক্রেডিটে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে মূলধনের সাথে যোগ হয়। মূলধনের সুদ মূলধনের সাথে কি হয়, যোগ হয়, এজন্য আমরা ক্রেডিটে দেখাচ্ছি এই ক্ষেত্রে। আর আগেরটা ছিল প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করি আমরা, ব্যয় হিসাবে দেখাই, ব্যয় হিসাবে ডেবিট আকারে দেখাই। এবার দেখো মুনাফার অংশ বাবদ মাত্র করলাম। মুনাফার অংশ বাবদ জাইফা পেয়েছে 61,000 টাকা। কত টাকা? 61,000 টাকা। তো 61,000 টাকা আমরা লিখলাম। এবং হচ্ছে পড়শি পেয়েছে কত, দেখো পড়শি পেয়েছে হচ্ছে 30,500। পড়শি পেয়েছে কত? 30,500। ওকে, আমাদের দুইজনেরটা করতে বলেছে, এই জন্য দুইজনেরটা করছি, তিনজনের নাম আসতেছে না। এরপরে বলছে ঋণের সুদ মাত্র একজন দিয়েছে, সে হচ্ছে পড়শি। ঋণের সুদ শুধুমাত্র একজন পেয়েছে 45,000। আমরা ক নঙ্গে করেছিলাম, এটা হচ্ছে 45,000। কে দিয়েছে? 45,000 পড়শি, 45,000। ওকে, ঋণের সুদ পেয়েছে 45,000। ঋণের সুদ পেয়েছে প্রতিষ্ঠান থেকে 45,000 শুধুমাত্র পড়শি। এবার দেখো উত্তোলন যেগুলো করেছে, উত্তোলনের সুদ, এগুলো হচ্ছে মূলধন থেকে বিয়োগ হয়, এজন্য আমরা মূলধন হিসাবের ক্ষেত্রে এগুলো ডেবিটে দেখাবো। তাহলে উত্তোলনের পরিমাণটা দেখাবো, উত্তোলনের সুদ দেখাবো। লাভ লোকসান আবন্টন হিসাবে ইতিমধ্যে আমরা উত্তোলনের সুদটা করেছি, তো সেই অংশটা আমরা এখানে লিখতে পারি। দেখো উত্তোলনের সুদ করেছিলাম এখানে, তো এটা ক্রেডিটে ছিল, এখন আমাদের ডেবিট হয়ে যাবে, কারণ উত্তোলন মূলধনের পরিমাণকে কমিয়ে দেয় এবং এটা প্রতিষ্ঠানের জন্য আয় বলে আমরা ক্রেডিট পাশে করেছিলাম, কিন্তু যেহেতু এটা উত্তোলনটা হচ্ছে মূলধনের পরিমাণ কমিয়ে দেয়, তো জাইফার ক্ষেত্রে ছিল 6,600 এবং পড়শির ক্ষেত্রে ছিল 4,400। 6,600 এবং 4,400, 6,600 এবং 4,400, 4,400। এখন উত্তোলনের পরিমাণ দেখো, উত্তোলন হিসাবে উত্তোলনের পরিমাণ কত দেখো। উত্তোলনের পরিমাণের ক্ষেত্রে আমাদেরকে দেখো উত্তোলনটা কোথায় আছে, যদি তোমরা একটু উদ্দীপকের দিকে তাকাও, বলছে জাইফা হচ্ছে 12,000 করে প্রতি মাসে এবং 8,000 করে হচ্ছে পড়শি, 8,000 করে হচ্ছে পড়শি প্রতি মাসে। তাহলে প্রতি মাসে যদি 12,000 করে হয়, তাহলে 12 মাসে কত হয় দেখো, 12,000 করে 12 মাসে গুণ দিবা, 12,000 গুণ 12, 12,000 গুণ 12, 12,000 গুণ 12, তাহলে এই অংশটা আসবে আমাদের 12,000 গুণ 12 করে যেটা আসে, তাহলে 12 হচ্ছে 144, 1,44,000। কত? 1,44,000। এবং পড়শি করেছে হচ্ছে 8,000 করে, কত করে? 8,000 করে। তাহলে 8,000 গুণ 12, 8,000 গুণ 12, তাহলে 8 × 96 আর 3টা শূন্য, তাহলে 96,000। তাহলে একজন হচ্ছে 1,44,000 এবং হচ্ছে আরেকজন হচ্ছে 96,000। এখন দেখো মূলধন হিসাবে যে স্বাভাবিকভাবে ক্রেডিট হওয়ার কথা, তো আমরা ক্রেডিট পাসটা আগে যোগ করব। ক্রেডিট পাসটা কি করব? আগে যোগ করব। তাহলে দেখো 1,61,000 হচ্ছে এখানে, 1,61,000। এখানে হচ্ছে দেখো 1,30,500 যোগ হচ্ছে 45,000, 1,30,500 যোগ 45,000, তাহলে হচ্ছে 1,75,500। কত আসতেছে? 1,75,500। ওকে, 1,75,500। তাহলে এইটা আমরা এই পাশেও লিখি, 1,61,000 আর হচ্ছে 1,75,500, 1,75,500। ওকে, এখন বাকি যে অংশটা থাকবে এই 1,61,000 থেকে এই দুইটা আইটেম আমরা একটু বাদ দিই। তাহলে 1,61,000 মাইনাস 1,44,000
মাইনাস হচ্ছে 6,600, 6,600, তাহলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে 10,400, 10,400, 10,400। ওকে, এখন 1,75,500 থেকে 1,75,500 মাইনাস হচ্ছে আমরা 96,000 এবং 4,400, এই দুইটা যদি বাদ দিই, 96,000 মাইনাস 4,400, আমাদের 75,100, 75,100। তাহলে এই অংশটা দেখো, এইটাই হচ্ছে আমাদের মূলধন হিসাবে জেন, এটাই হচ্ছে আমাদের মূলধন হিসাবে জেন। অর্থাৎ 2024 সালের 31 ডিসেম্বর তারিখে জাইফার মূলধন হচ্ছে জাইফার মূলধন হচ্ছে কত টাকা? 10,400 টাকা। 10,400 এসেছিল কি? 10,400 টাকা, এবং হচ্ছে পড়শির মূলধনের হিসাবে যে হচ্ছে 75,000 টাকা। তাহলে এইটাই আমাদের পরবর্তী বছর এখানে ডিসেম্বর 31 না, জানুয়ারি 1 হবে। এখানে কত হবে? জানুয়ারি 1, এখানে হবে জানুয়ারি 1, জানুয়ারি 1, অর্থাৎ 2024 ছিল না, 2025-এর জানুয়ারি 1, 2025-এর জানুয়ারি 1 ব্যালেন্স পিটি হবে। এখানে দেখো 6,600, অর্থাৎ এই অংশটা এইখানে চলে আসবেন, 6,600, 6,600, এবং আরেকজনের ক্ষেত্রে হচ্ছে 4,400, 4,400। তো এই ছিল আমাদের ক নং সৃজন 1 নং সৃজনশীলের মূল সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো একটি সৃজনশীল তোমাদের জন্য রেখেছি, সেটা এখন একটু সলভ করব। দেখো সৃজনশীল 2-এ কি বলছে, সৃজনশীল 2-এ কি বলছে? সৃজনশীল 2-এ বলছে যে আলম, আরিফ এবং জামান, আলম, আরিফ এবং জামান, আলম, আরিফ এবং জামান তিনজন অংশীদার, কারবার তিনজন অংশীদার, তারা ব্যবসায় লাভ লোকসান 3:2:1, 3:2:1 অনুপাতে ভাগ করে নেয় 2020 সালের 1 জানুয়ারি তারিখে। তারা তাহলে আলম হচ্ছে দেখো, আলম হচ্ছে 2 লক্ষ টাকা, তারপরে আরেকজন হচ্ছে আলমের পরে আরিফ হচ্ছে 1,30,000 টাকা, এবং জামান হচ্ছে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। অর্থাৎ প্রত্যেকের প্রারম্ভিক মূলধন এটা। 1 জুলাই 2020 তারিখে আরিফ ব্যবসায়ের 20,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। তাহলে আরিফ হচ্ছে 1,30,000 টাকা দিয়েছিল। পরবর্তীতে সে আবারও কি করে? অতিরিক্ত মূলধন বাবদ 20,000 টাকা ব্যবসায় অতিরিক্ত মূলধন বাবদ বিনিয়োগ করে। জামান সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে, প্রত্যেক মাসে কত করে পাবে? 1,500 টাকা করে বেতন পাবে, বেতন। কিন্তু অংশীদারগণ সারা বছর ধরে কারবার হতে যথাক্রমে 20,000, 12,000 এবং 8,000 টাকা নগদ উত্তোলন করে। তাহলে এটা কিন্তু মাসিক না, এটা হচ্ছে বাৎসরিক হিসাব। দেখো, এটা হচ্ছে বাৎসরিক হিসাব, একজন 12, একজন 20 এবং হচ্ছে একজন 8,000 টাকা নগদ উত্তোলন করে। এটা হচ্ছে সারা বছর ধরে, তাহলে মাসিক নাই। তাহলে আমাদের ওই যে 13/2, 11/2 বা 12/2 এগুলো দিয়ে গুণ করার প্রয়োজন নেই। দেখো, অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে, অংশীদারদের মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। উপযুক্ত সমন্বয় সাধনের পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় কত? 1,50,000 টাকা, 1,50,000 টাকা। ওকে, এখন আমাদের কতে কি বলেছে? কতে বলেছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। তাহলে অংশীদারদের বলেছে, তাহলে 3 জনেরই করতে হবে। তাহলে 3 জনের মূলধন আমরা দেখতে পাচ্ছি 2, 1,30,000 এবং 1 লক্ষ টাকা। পাশাপাশি আরিফ হচ্ছে অতিরিক্ত 20,000 টাকা দিয়েছে, এবং এই যে অতিরিক্ত মূলধন কবে দিয়েছে? 1 জুলাই তারিখে দিয়েছে। কবে দিয়েছে? 1 জুলাই। তাহলে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয় 6 মাস। তাহলে 3 জনের আমরা মূলধনের সুদটা একটু নির্ণয় করি। তাহলে মূলধনের সুদ আমরা কি লিখতে পারি? মূলধনের সুদ 3জন অংশীদারের নাম লিখবো, আলম, আরিফ এবং জামান। আলম, আরিফ এবং জামান, ওকে, আলম, আরিফ এবং জামান। ওকে, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে আলমের ক্ষেত্রে কত হয়? আলম দিয়েছে দেখো 2 লক্ষ টাকা, এবং সুদের পরিমাণ হচ্ছে 10%, তাহলে 2 লক্ষ গুণ 10, 2 লক্ষ গুণ 10%, 2 লক্ষ গুণ 10% ইকুয়াল টু 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। ওকে, এরপর দেখো আরিফ দিয়েছে হচ্ছে 1,30,000 টাকা, মূলধন হিসেবে দিয়েছে 1,30,000, পরে আবার অতিরিক্ত হচ্ছে 20,000। তাহলে 1,30,000-এর উপর 1,30,000-এর উপর আমরা 10% করব। পাশাপাশি দেখো যোগ হচ্ছে অতিরিক্ত মূলধন যে দিয়েছে 20,000 টাকা, সেটা দিয়েছে কবে? জুলাই মাসে। অর্থাৎ এটা 10% করার পরে আমাদেরকে 6 মাসের সুদ কাটতে হবে। দেখো, এখানে বলেছে 1 জুলাই 2020 অতিরিক্ত মূলধন দিয়েছে, তাহলে এখানে 6 মাসের সুদ হবে 6/12। তাহলে দেখো, এই দুটা ক্যালকুলেশন করলে এখানে 1,30,000 হয় 13,000, এখানে কত হয়? 13,000, এখানে হয় 13,000, আর এখানে কত হয়? দেখো, এটুকু করলে আমাদের 13,000 হয়, যোগ এই যে 2 লক্ষ গুণ 20,000 গুণ 10%, কত এটা? 20,000 গুণ 10%, তাহলে হয় 2,000, 2,000-এর অর্ধেক হয় 1,000, 2,000-এর অর্ধেক কত হয়? 1,000 টাকা। তাহলে এখানে হচ্ছে মোট 14,000 টাকা, মোট কত? 14,000 টাকা,
জামান জামান বিনিয়োগ করেছিল কত? 1 লক্ষ টাকা, সেটা 10%, 1 লক্ষ টাকা 10%, 1 লক্ষ মাল্টিপ্লাইড বাই 10%, তাহলে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা। তাহলে অংশীদারদের সুদ হচ্ছে এই কয়টা, অংশীদারদের সুদ হচ্ছে এই কয়টা। এখন মোট যদি আমরা করে দিই, মোট সুদ হচ্ছে 20,000, 14,000, 34 এবং 10, 44,000 টাকা। মোট সুদ কত? 44,000 টাকা। ওকে, মোট সুদ, অংশীদারদের মোট সুদের পরিমাণ 44,000 টাকা। তাহলে অংশীদারদের সুদ আমাদের নির্ণয় করা শেষ। খতে বলেছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এখন যখনই আমরা লাভ লোকসান আবন্টন হিসাব আসবে, তখনই আমাদেরকে অংশীদারদের যে মূলধন হিসাবে যাবে নাকি চলতি হিসাবে যাবে সেটা আমরা দেখবো। তো এখানে বলছে যে মূলধন হিসাব প্রস্তুত করো। মূলধন হিসাব মানে কি? এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, তার মানে আমাদের চলতি হিসাব করা যাবে না। পরিবর্তনশীল পদ্ধতি, স্থায়ী নয়, তাহলে এখানে চলতি হিসাব করা যাবে না, এখানে চলতি হিসাব করা যাবে না, এটা এখানে মূলধন হিসাবে সব কিছু লিখতে হবে না, চলতি হিসাব করা যাবে না। তাহলে এখানে পরিবর্তনশীল পদ্ধতি হচ্ছে ঠিক আছে আমাদের জন্য, তাহলে পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা করব। এরপর দেখো আমাদের হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে যে ছক তোমাদেরকে দেখিয়েছিলাম, সেম ছক, শুধুমাত্র এখানে দেখো আগেরটায় চলতি হিসাব ছিল, এখন দেখো মূলধন হিসাব। চলতির জায়গায় কি? প্রত্যেকটা জায়গায় মূলধন হিসাব। তো আমরা নিট লাভ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? নিট লাভ। তো নিট লাভ আমাদের কত আছে দেখো, নিট লাভ আছে 1,50,000 টাকা। কত টাকা? 1,50,000 টাকা। তো আমরা 1,50,000 টাকা লিখে দিই নিট লাভের এখানে। এরপর দেখো আমাদের উত্তোলনের সুদ সবসময় ক্রেডিট হয় এবং উত্তোলন করেছে দেখো কত করে। উত্তোলনের পরিমাণ হচ্ছে সারা বছর ধরে 20, 12 এবং হচ্ছে 8,000 টাকা। কত টাকা? 20, 12 এবং হচ্ছে 8,000 টাকা। 20, 12 এবং 8,000 টাকা, তাহলে 20, 12 এবং 8,000 টাকা। 20, 12 এবং 8,000 টাকা 10%, তাহলে 20,000, 20,000 গুণ 10%, 20,000 গুণ 10%। এবং হচ্ছে দেখো যেহেতু বলছে সারা বছর ধরে, এই যে সারা বছর এটা যদি বলে তখন আমরা ধরে নিব এটা হচ্ছে 6 মাসের সুদ কার্যকর করব। কয় মাসের? 6 মাসের সুদ। তাহলে এসব ক্ষেত্রে আমরা কয় মাসের সুদ ধরে নিব? 6 মাসের সুদ। কারণ সারা বছর কখন কি করেছে, মাসের শুরু শেষ নাকি হচ্ছে মাঝামাঝি, এগুলো কিছু বলে নাই। তো এরকম যদি সারা বছর কখনো বলে দেয় তাহলে আমরা গড় হিসেবে 6 মাসের সুদ ধার্য করব। তাহলে 6 মাসের সুদ ধার্য করলে আমাদেরকে হাফ করতে হয় বা 6/12 করতে হয়। কি করতে হয়? 6/12 করতে হয়, বা হাফ দিলে হবে। 6/12 যা হাফ তাই। এবার আলম করলো 20,000 গুণ 10%, 6/12। এরপরে দেখো আলমের পর দেখো হচ্ছে 12,000 করেছে আরিফ, 12,000 করে করেছে আরিফ, 12,000 টোটাল সারা বছর 12,000, তাহলে 12,000 গুণ 10% গুণ 6/12, গড়ে আমরা হচ্ছে 6 মাসের সুদ ধার্য করছি। এরপরে দেখো 12-র পরে 8,000, 12-র পরে কত? 8,000, 8,000 গুণ 10% গুণ 6/12। তো এগুলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 20,000-এর হচ্ছে 10% হয় 2,000, 2,000-এর অর্ধেক হচ্ছে 1,000 টাকা, 2,000-এর অর্ধেক কত? 1,000 টাকা। এটা হচ্ছে 12,000-এর 10% 1200, 1200-এর অর্ধেক হচ্ছে 600 টাকা। কত টাকা? 600 টাকা। 8,000-এর 800, 800-এর অর্ধেক হচ্ছে 400 টাকা। তাহলে দেখো মোট হচ্ছে 2,000 টাকা। মোট উত্তোলনের সুদ কত? 2,000 টাকা। ওকে, এরপরে এরপর দেখো আমরা যদি ডেবিট পাশটায় যাই, ডেবিট পাশটায় যাই তাহলে সেক্ষেত্রে মূলধনের সুদ বলছে। তাহলে মূলধনের উপর কি কি সুদ ধার্য করা হয় সেটা আমরা ক নাম্বারে কিন্তু বের করেছি। তাহলে একজন হচ্ছে 20,000, ক হতে আমরা সরাসরি এখানে আর গণনা কার্য দেখাবো না। তাহলে আলমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20,000, আরিফ হচ্ছে 14,000, আরিফের ক্ষেত্রে 14,000, এবং জামানের ক্ষেত্রে হচ্ছে 10,000, জামানের ক্ষেত্রে হচ্ছে 10,000, সর্বমোট 44,000। সর্বমোট কত? 44,000। এরপরে দেখো জামানের মূলধন হিসাব বেতন। তাহলে জামান হচ্ছে বেতন দিয়েছে, জামান হচ্ছে বেতন পাবে। কে বেতন পাবে? জামান সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 1,500 করে বেতন পাবে। তাহলে প্রতি মাসে যদি 1,500 হয়, প্রতি মাসে যদি 1,500 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1,500 গুণ 12, 1,500 গুণ 12, তাহলে হচ্ছে 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা, 18,000 টাকা। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে যাবতীয় সমন্বয়, আর কোনো কিছু বাকি নাই। যেহেতু নিট লাভ ছিল তো আমরা ক্রেডিট পাসটা আগে যোগ করব। 1,50,000 এবং হচ্ছে 2,000, তাহলে 1,52,000 হয়। তাহলে এই পাশটা কত হয়? 1,52,000 টাকা। তাহলে এই পাশে হবে 1,52,000, এই পাশে হবে কত? 1,52,000। ওকে, এখন 1,52,000 থেকে এই যে উপরে যে সমন্বয়গুলো করেছি সেগুলো আমরা বাদ দিব। সেগুলো হচ্ছে আমরা কি করব? বাদ দিব। 44,000 এবং 18,000, 1,52,000 মাইনাস হচ্ছে 44,000 মাইনাস হচ্ছে 18,000, তাহলে কত হয়? 90,000 টাকা থাকে। কত থাকে? 90,000 টাকা। তো এই 90,000 টাকা হচ্ছে আমাদের মুনাফার অংশ। এই 90,000 টাকা কি? আমাদের এই মুনাফার অংশ হচ্ছে এই 90,000 টাকা। ওকে, এখন এই 90,000 টাকা আমরা তিনজনের মধ্যে বন্টন করে দিব। 90,000 টাকা কি করব? তিনজনের মধ্যে বন্টন করে দিব। এখন বন্টনের অনুপাত কি ছিল? 3:2:1, 3:2:1। এখন এটা আমি বন্টন করে দিচ্ছি 3:2:1 আকারে, 3:2:1 আকারে। আমি একটু এখানে রাফ করি। কত ছিল? 3, 2, 1। ওকে, তাহলে 90,000
এখন এই তিনটা যোগ করো, তাহলে কত হয়? তিনটা যোগ করলে 6, প্রথম জনের হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 90,000কে 6 দিয়ে ভাগ করলে 15, 15 গুণ 3 45, 15 গুণ 3 হচ্ছে 45,000, 45,000। এটা হচ্ছে আলমের হচ্ছে 45,000, আলমের হচ্ছে 45,000। এরপর দেখো দ্বিতীয় জন হবে হচ্ছে 90,000 মাল্টিপ্লাইড বাই 2 গুণ 2 গুণ 2 ডিভাইডেড বাই 6, তাহলে 30,000। দ্বিতীয় জনের কত? 30,000। দ্বিতীয় জনের হচ্ছে 30,000, আরিফ হচ্ছে 30,000 পাবে। এরপরে বাকি থাকে একজন, সে পাবে 15,000। সে পাবে কত? সে পাবে হচ্ছে 1/6, অর্থাৎ 15,000 টাকা। সে পাবে 15,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিই 15,000 টাকা হচ্ছে জামান। ওকে, তাহলে এই যে এই তিনটা যোগ করে এখন 90,000 হয়েছে। এটাই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তো আশা করি তোমরা এই সৃজনশীলটাও বুঝতে পেরেছো। আমরা গতে যাই। গতে কি বলেছে? গতে বলেছে আরিফের মূলধন হিসাব প্রস্তুত করো। মূলধন হিসাব প্রস্তুত করো। কি করতে বলেছে? আরিফের মূলধন হিসাব। তাহলে শুধুমাত্র আরিফের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে পরিবর্তনশীল পদ্ধতিতে। তাহলে আরিফ হচ্ছে মাঝখানে জন, যে হচ্ছে প্রথমে 1,30,000 এবং পরবর্তীতে 20,000 টাকা হচ্ছে দিয়েছিল। তাহলে 1,30,000 এবং অতিরিক্ত মূলধন হিসেবে 20,000 টাকা। এরপর দেখো জামানের কথা বলছে, জামান লাগবে না এবং সারা বছর ধরে যে বিষয়গুলো আছে, উত্তোলনের সুদ, তারপরে হচ্ছে উত্তোলন, এগুলো আমরা বাদ দিব এবং মূলধনের মুনাফার অংশগুলো আমরা যোগ করে দিব। তো কিভাবে করা যায় আমরা একটু দেখি। দেখো তাহলে আরিফের মূলধন হিসাব, আরিফ যে প্রথমে মূলধন দিয়েছিল, কত টাকা দিয়েছিল? 1,00,000 টাকা জানুয়ারিতে 1-এ। তাহলে যখন আমরা মূলধন দেয় অংশীদাররা, তখন আমরা জাবেদা দিই কি? নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। তো আমরা এখানে লিখে দিই নগদান হিসাব। কেউ ব্যাংক লিখলেও সমস্যা নেই, নগদান হিসাব, ব্যাংকও লিখতে পারবা। নগদান হিসাব 1,00,000 টাকা। কত টাকা? 1,00,000 টাকা। নগদান হিসাব 1,00,000 টাকা। এরপর দেখো অতিরিক্ত মূলধন হিসেবে আরিফ আরো 20,000 টাকা বিনিয়োগ করছিল, যেটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে। সেখানে আমরা নগদান বা ব্যাংক লিখতে পারি। নগদান হিসাব। আচ্ছা, আরিফ কত দিয়েছিল আমরা আরেকবার একটু চেক করে আসি। আরিফ দিয়েছিল 1,30,000, দুঃখিত, এখানে 1,30,000। কত? 1,30,000, 1,30,000 এবং অতিরিক্ত মূলধন হিসেবে দিয়েছে জুলাই মাসের 1 তারিখে 20,000 টাকা। ওকে, এবার লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা যেগুলো ডেবিটে করেছিলাম, যে মূলধনের সুদ, জামানের ক্ষেত্রে বেতন ছিল, তাহলে এটা আর আরিফের ক্ষেত্রে আসবে না। তাহলে মূলধনের সুদ বাবদ আরিফ হচ্ছে 14,000 টাকা পেয়েছে। আরিফ কত পেয়েছে? 14,000 টাকা। তাহলে মূলধনের সুদ বাবদ আরিফ পেয়েছে 14,000 টাকা, যেগুলো আমরা ডেবিটে করেছিলাম। এখানে আসলে আমরা ক্রেডিটে চলে যাব। মুনাফার অংশ বাবদ কত পেয়েছে আমরা একটু দেখে আসি। মুনাফার অংশ বাবদ আরিফ পেয়েছে 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। 30,000 আরিফ পেয়েছে হচ্ছে মুনাফার অংশ বাবদ 30,000 টাকা। এরপরে দেখো আমরা উত্তোলন করেছে কত। সারা বছর ধরে আমরা দেখেছি উত্তোলন করেছে কত। সারা বছর ধরে আরিফ উত্তোলন করেছিল 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। সেই উত্তোলনটা আমরা লিখবো এখানে 12,000 টাকা। এরপর দেখো লাভ লোকসান আবন্টন উত্তোলনের সুদ হয়েছিল, সেটা কত একটু দেখি। উত্তোলনের সুদ ছিল, আরিফের ক্ষেত্রে উত্তোলনের সুদ ছিল 600 টাকা। 600 টাকা, সেটাও আমাদের মূলধন থেকে মাইনাস করে দেখাতে হবে, এই জন্য আমরা ডেবিটে করছি। তো দেখো স্বাভাবিকভাবেই মূলধন হিসেবে যে ক্রেডিট হওয়ার কথা, সেজন্য আমরা ক্রেডিট পাসটা আগে যোগ করব। তো 1,30,000 এবং 20 হচ্ছে 1,50,000, 1,50,000 এবং হচ্ছে 14, 1,50,000 এবং 14, 1,64,000 এবং যদি আমরা 30 আরো যোগ করি, তাহলে হচ্ছে 1,94,000 টাকা। কত টাকা? 1,94,000 টাকা। তো 1,94,000 আমরা এই পাশটাতেও লিখবো। ওকে, এখন এইগুলো আমরা যদি মাইনাস করি, 1,94,000 থেকে 12,600 যদি তোমরা মাইনাস করো, 94,000 থেকে 1,94,000 মাইনাস হচ্ছে 12,600, তাহলে দেখো 1,81,400, 1,81,400, 1,81,400। তাহলে এই 1,81,400 হচ্ছে, এই 1,81,400 হচ্ছে আরিফের মূলধন হিসেবে যেটা পরবর্তী বছরে ক্রেডিট জের আকারে দেখাতে হবে। পরবর্তী বছর হচ্ছে 2021 সালের জানুয়ারি 1, যেটা হচ্ছে 1,81,400, 1,81,400। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে সৃজনশীল দুটি তোমাদের জন্য রেখেছিলাম, সেগুলো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ক খ গ পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো এবং আমাদের এই চ্যাপ্টারটির আলোচনা বুঝে এইগুলো অ্যাপ্লাই করা শেখাটা জরুরি, সেটাই আমি তোমাদেরকে এতক্ষণ ধরে শেখানোর চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব আমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট বেশ কিছু অনুশীলনমূলক বোর্ড প্রশ্ন এবং হচ্ছে যেগুলো এমসিকিউ গুলো সলভ করলে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা পুরোপুরি সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হবে, সেটাই আমরা এখন করব। তা আমরা আমাদের সৃজনশীল শেষ করে এমসিকিউতে চলে যাই। প্রথম এমসিকিউতে বলছে চুক্তির অবর্তমানে অংশীদারগণের প্রদত্ত, তাহলে চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদের হার কত।
তা দেখো তোমাদেরকে আমি বিস্তারিত একটা স্লাইড পড়িয়েছিলাম একেবারে শুরুতে, যে কিসের উপর সুদ ধার্য করতে হবে, চুক্তিতে বলা না থাকলে কিসের উপর সুদ ধার্য করা যাবে না। সেখানে একটি মাত্র বিষয় ছিল যে ঋণের উপর শুধুমাত্র চুক্তিতে বলা না থাকলে আমরা সুদ ধার্য করতে পারি, এবং সেই ঋণের সুদের হার হচ্ছে 6%। সেই ঋণের সুদের হার কত? 6%। তাহলে প্রথমটির অ্যান্সার হবে 6%। প্রথমটির অ্যান্সার হবে 6। ওকে, দুইয়ে যদি আমরা যাই, ক, খ ও গ তিনজন অংশীদার, তাদের নিট মুনাফা হচ্ছে 1,20,000 টাকা। তারা হচ্ছে মুনাফা বন্টন করে 3:2:1 অনুপাতে। কি অনুপাতে? 3:2:1 অনুপাতে। ক কত টাকা পাবে? ক কত টাকা পাবে? তাহলে কয়েরটা নির্ণয় করতে বলেছে। তাহলে কয়ের ক্ষেত্রে আমরা দেখি 1,20,000 হচ্ছে টোটাল। 1,20,000 কি? 1,20,000 হচ্ছে টোটাল। তাহলে এই 1,20,000-কে আমরা যে অনুপাত রয়েছে 3:2:1, এই তিনটা যোগ করব। তো এই তিনটা যোগ করে দেখো 6 হচ্ছে, যেটা আমরা হরে বসাতে পারি। যেটা আমরা কি আকারে বসাতে পারি? হর আকারে। এবং যেহেতু কয়ের অংশ হচ্ছে 3, তাহলে 3 দিয়ে আমরা গুণ করব। তাহলে 1,20,000 ডিভাইডেড বাই 6, যেটা করলে আমাদের হয় হচ্ছে 20,000 গুণ 3, অর্থাৎ 60,000 টাকা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 60,000 টাকা। তাহলে অ্যান্সার হবে 60,000 টাকা, যেটা ঘতে আছে। এবারে 3-এ যদি চাই, একটি অংশীদারি কারবারে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা 1,10,000 টাকা। দেখো কমিশন চার্জ পূর্ব কমিশনের পূর্বে, অর্থাৎ কমিশন পূর্ব মুনাফা। কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার হার 10% হলে কমিশনের পরিমাণ কত? কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার উপর। তাহলে কমিশন চার্জ করার পর যেটা থাকে সেটা অবশ্যই নিট মুনাফা। তাহলে নিট মুনাফা বা কমিশন চার্জের পর বললে আমরা সবসময় যেটার উপর হার ধরতে বলবে সেটা ধরবো 100। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো কমিশন পূর্ব, তারপর একটা লিখতে পারি কমিশন, এবং শেষে লিখতে পারি হচ্ছে কমিশন পরবর্তী। কি লিখতে পারি? কমিশন পরবর্তী। তাহলে আমাদেরকে বলেছে কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার হার 10%। তাহলে আমরা বুঝতে পারি, আমরা ধরে নিব যে যেটার উপর চার্জ করবে সেটাকে আমরা 100 ধরবো, যেটার উপর চার্জ করবে সেটাকে আমরা 100 ধরবো। তাহলে চার্জ পরবর্তী, তাহলে পরবর্তী হচ্ছে 100। তোমাদের যে নিয়মটা আমি বলছি, যে অংশের উপর তোমাদেরকে কমিশন চার্জ করতে বলবে সেটাকে আমরা সবসময় 100 ধরে নিব। সেটাকে আমরা কত ধরবো? 100 ধরে নিব। তাহলে পরবর্তী বলেছে, আমরা পরবর্তী নিট মুনাফার উপর 100 ধরলাম। কমিশনের হার কত? 10%, তার মানে 10 টাকা। 100 টাকায় 10 টাকা। সবসময় মনে রাখবা, কমিশন পূর্ব মুনাফা হয় বেশি, কমিশন বাদ দেওয়ার পর আমরা কমিশন পরবর্তী মুনাফা পাই, এজন্য হচ্ছে কমিশন পরবর্তী মুনাফা হবে কম। তাহলে কমিশন পূর্ব হবে 110, কারণ এই 110 থেকে আমরা এই 10 বাদ দিয়ে তারপরে 100 পাই। তাহলে এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পর তোমাদের কি দেওয়া আছে? পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে। কি দেওয়া আছে? পূর্ব মুনাফা আছে, এরকম একটা হাইপেন দিবা, দিয়ে পূর্ববর্তী মুনাফা আছে, এবং কি চেয়েছে? পরিমাণ চেয়েছে, কমিশনের পরিমাণ। তাহলে পূর্ব মুনাফা তুমি যে অংশটা ধরে নিয়েছো সেখানে তোমার পূর্ব মুনাফা কত? সেখানে তোমার পূর্ব মুনাফা হচ্ছে 110, এবং তোমাকে যেটা বের করতে বলেছে কমিশনের পরিমাণ, সেখানে হচ্ছে 10, শুধুমাত্র 10। তাহলে যেটা বের করতে বলেছে ওইটা ডান পাশে রাখবো। বের করতে বলেছে 10, কমিশনের পরিমাণ বের করতে বলেছে। তো আমাদের ধরা মতে কমিশন হচ্ছে 10, এবং দেওয়া আছে কোনটা? দেওয়া আছে 1,10,000, যেটা হচ্ছে পূর্ব হচ্ছে এখানে 110। তাহলে আমরা এটা বাম পাশে লিখবো 110। তাহলে 110 টাকায় কমিশন হয় 10 টাকা। 1 টাকায় কত হবে? 1 টাকা যখন আসবো তখন উপরে 10 চলে যাবে, নিচে 110 আসবে। এবং যেহেতু কমিশন পূর্ব মুনাফা 1,10,000 আছে, তাহলে 1,10,000 ইকুয়াল টু, তখন আমাদের হয়ে যাবে 10/110 ইন্টু 1,10,000 ইন্টু 1,10,000। তো আমি তোমাদেরকে আবারও একটু বলে দিই, যেটার উপর কমিশন চার্জ করতে বলবে সেটা হবে 100। এখানে পরবর্তীর কথা বলেছে, পরবর্তী 100, কমিশনের পরিমাণ 10, তাহলে 10 আমরা লিখলাম। এবং কমিশন পূর্ব হবে সবচেয়ে বেশি, তাহলে আমরা 110 থেকে 10 মাইনাস করলে 100 হয়। এখন আমাদেরকে যেটা বের করতে বলবে, আমাদেরকে বের করতে বলেছে কমিশন, এখানে আমাদের কমিশন 10, সেটা আমরা ডান পাশে লিখলাম। যেটা দেওয়া আছে কমিশন পূর্ব মুনাফা, আমাদের অনুযায়ী কমিশন পূর্ব মুনাফা 110, সেটা আমরা বাম পাশে লিখলাম। পরবর্তীতে 110 টাকায় মুনাফা যদি কমিশন যদি 10 টাকা হয়, 1 টাকায় যাবো। 1 টাকায় গেলে আমাদের ওই পাশেরটা উপরে যাবে, লবে চলে যাবে, এবং এই পাশের অংশটা হরে চলে আসবে। এরপরে 1,10,000 টাকা যেটা বলেছে সেটা আমরা কি করব? মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমাদের কমিশনটা বের হয়ে যাবে। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো কাটাকাটি যদি একটু করি, তাহলে এটা কাটা এবং এখানে 11 দিলে কাট করলে হচ্ছে 1 হচ্ছে। তাহলে মোট হচ্ছে 10,000 টাকা। কমিশনের পরিমাণ কত? 10,000 টাকা। কমিশনের পরিমাণ কত? 10,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে এই অংশটা 10,000 টাকা, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে খ হবে না, এখানে হবে ঘ। ওকে, ঘ হচ্ছে 10,000 টাকা। এরপরে 4-এ যদি যাই, ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর 10% হারে কমিশন দিতে হবে। নিট মুনাফা 20,000 টাকা হলে প্রদত্ত কমিশন কত? দেখো এখানে আবার বলছে কমিশন
চার্জ করার পরবর্তী মুনাফার উপর, কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর 10% কমিশন দিতে হবে। তাহলে আগের অঙ্কটার মতোই আমাদেরকে লিখতে হবে। দেখো কমিশন পূর্ব, কমিশন পূর্ব, তারপরে কমিশন, তারপর হচ্ছে কমিশন পরবর্তী, তারপরে অংশটা কি কমিশন পরবর্তী, কমিশন পরবর্তী, কমিশন পরবর্তী। ওকে, তাহলে কমিশন পরবর্তী মুনাফার উপর 10%, তাহলে কমিশন পরবর্তী হবে 100, কমিশন পরবর্তী হবে 100, কমিশন 10, কমিশন পূর্ব হবে 110। এখন আমাদের কি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফা হচ্ছে পরবর্তী, নিট মুনাফা মানে কি পরবর্তী। তাহলে পরবর্তী দেওয়া আছে, আমরা একটা হাইপেন দিই, পরবর্তী হচ্ছে 100, আমাদের পরবর্তী হচ্ছে 100, তাহলে এটা আমরা বাম পাশে লিখি, কি বের করতে বলেছে, কমিশন বের করতে বলেছে। তাহলে কমিশন হচ্ছে এখানে 10, কমিশন হচ্ছে 10, তাহলে 100 হলে 10, 1 হলে কত 10/100, এবং তোমাদের কমিশনের নিট মুনাফা বা পরবর্তী দেওয়া আছে 20,000, কত দেওয়া আছে 20,000, তাহলে এই 20,000 এখানে এসে মাল্টিপ্লাই হবে 20,000। ওকে, তাহলে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, একটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য, তাহলে 200 টাকা, কত টাকা এখানে 20,000 টাকা। আর 20,000 আমরা 100 হইলে 10, 1 হইলে নেট মুনাফা 20,000 হলে নেট মুনাফা এখানে 2 লক্ষ ধরো, কত ধরবা 2 লক্ষ ধরো, 2 লক্ষ ধরে করো, 2 লক্ষ, 2 লক্ষ হলে এখানে আরেকটা শূন্য বাড়বে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 2,000 টাকা। কোথাও কি ভুল হলো আমরা একটু দেখি, করার চেষ্টা করি। 2 লক্ষ টাকা, আমরা আরেকবার একটু করি। দেখো এখানে বলছে হচ্ছে কমিশন পরবর্তী, কমিশন পরবর্তী নিট মুনাফা যদি 2 লক্ষ ধরি, কত ধরি 2 লক্ষ, তাহলে 2 লক্ষ ধরলে আমাদের দেওয়া আছে কি কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর। ওকে, কমিশন কত, কমিশন 10 এবং দেওয়া আছে পরবর্তী, তাহলে 100, 100 বাই এটা মাল্টিপ্লাইড বাই, যদি 2 লক্ষ করি, 2 লক্ষ, 2 লক্ষ করলে কি হয় আমরা একটু দেখি, দুইটা শূন্য কাটা যাবে, একটা দুইটা, তো দুইটা শূন্য কাটা গেলে আমাদের 2,000। এখানে মূলত হচ্ছে অপশনে ভুল আছে, অথবা আমাদের প্রশ্নটায় কোনো ধরনের ভুল ছিল, শূন্য হয়তো বাদ গিয়েছে, তাহলে আমরা এটাকে আমরা কারেকশন করে 2 করে নিতে পারি, কত করে নিতে পারি 2,000, তাহলে ক হবে অ্যান্সার, অ্যান্সার কি হবে ক, অ্যান্সার ক। ওকে, এরপরে 5-এ যদি যাই, প্রতি মাসের শেষে 2,000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত। উত্তোলনের সুদ তোমাদেরকে সৃজনশীল করার সময় আমি বলেছি, আলোচনার মধ্যে বলেছি, এখন আবারও আমরা এমসিকিউতে দেখতে পাচ্ছি। তাহলে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমরা কিভাবে নির্ণয় করব, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, তাহলে দেখো প্রতি মাসের শেষে, তাহলে 2,000 টাকা করে প্রত্যেক মাসে 2,000 করে, কত পার্সেন্ট সুদ 10%, তাহলে 10 দিয়ে গুণ করব, এবং যেহেতু শেষে বলেছে, শেষে বললে আমাদের কি হবে 13/2, 13/2, 13/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 13/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2,000 গুণ হচ্ছে 10%, 10%, ওকে 2,000 গুণ 10%, 2,000-এর 10% করলে হয় 200 টাকা, 200 গুণ 13 ডিভাইডেড বাই 2, 1,100 টাকা আসে অ্যান্সার, আমাদের কত আসে অ্যান্সার 1,100 টাকা। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 1,100, যেটা খতে আছে, যেটা খতে আছে। এরপরে আমরা 6-এ যদি যাই, স্নেহা ও স্নিগ্ধা কারবারের মুনাফা 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে বন্টন করে থাকে বছর শেষে তাদের মূলধন। তাহলে দেখো বছর শেষে মূলধন মানে কি, এটা হচ্ছে সমাপনী জের, বছর শেষে কারবারের নিট লাভ হয় 24,000 টাকা, স্নেহা ও স্নিগ্ধার প্রারম্ভিক মূলধন বের করো। তাহলে দেখো সমাপনী মূলধন দেওয়া আছে, প্রারম্ভিক মূলধন বের করতে বলেছে, তাহলে সমাপনী মূলধন দেওয়া আছে, আমাদেরকে প্রারম্ভিক মূলধনে যেতে হবে। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের সাথে যে লাভ হয় সেটা যোগ করে আমরা পাই কি সমাপনী মূলধন, সেটা যোগ করে আমরা কি পাই সমাপনী মূলধন। তাহলে আমরা এই যে 24,000 টাকা নেট লাভ হয়েছে, এটা 2:1 অনুপাতে আমরা একটু বন্টন করি। তাহলে স্নেহার ক্ষেত্রে কি হয়, দেখো স্নেহার ক্ষেত্রে কি হয়, স্নেহার লাভের অংশ, স্নেহার লাভ হচ্ছে 24,000, 24,000 গুণ, দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে নিচে লিখবো 3, উপরে স্নেহার অংশ হচ্ছে 2, তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 16,000 টাকা, 16,000 টাকা, 3 8 24, 16,000 টাকা, 16,000 টাকা। এরপরে স্নিগ্ধার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো স্নিগ্ধার ক্ষেত্রে কি হচ্ছে, স্নিগ্ধার লাভ হচ্ছে 24,000 গুণ 1/3, তার মানে 8,000 টাকা, 8,000 টাকা। অর্থাৎ এই যে প্রারম্ভিক মূলধন যেটা ছিল সেটার সাথে, প্রারম্ভিক মূলধন যে অংশটা ছিল সেটার সাথে 16,000 যোগ করে এবং 8,000 যোগ করে আমরা এই সমাপনী মূলধন পাইছি। কারণ সমাপনী মূলধন থেকে যদি এই দুইটা অংশ বাদ দিয়ে দিই, অর্থাৎ স্নেহার ক্ষেত্রে যদি আমরা 16,000 বাদ দিই, এখান থেকে যদি 16,000 মাইনাস করি, 16,000 যদি মাইনাস করি, এবং স্নিগ্ধার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে 8,000 মাইনাস করি, 8,000 যদি মাইনাস করি, তাহলে আমরা কিন্তু প্রারম্ভিক মূলধনে যেতে পারি, কারণ এই অংশটা আমরা যোগ করে নিয়েছিলাম। তাহলে 1 লক্ষ থেকে 16,000 বাদ দাও, তাহলে স্নেহার হচ্ছে প্রারম্ভিক মূলধন ছিল 84,000, এবং 1,80,000 থেকে 8,000 বাদ দাও, 1,72,000 ছিল স্নিগ্ধার প্রারম্ভিক মূলধন। তাহলে এই দুইটা অংশ হচ্ছে প্রারম্ভিক মূলধন, এই দুইটা অংশ কি প্রারম্ভিক মূলধন, এই দুইটা অংশ হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে একটা হচ্ছে 84,000 আর একটা হচ্ছে 1,72,000, একটা হচ্ছে 84 আর একটা হচ্ছে 1,72,000।
72,000। সাথে যদি যাই ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20 জন, 2 থেকে 20 জন, কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে এই 20টা হয় না, হয় হচ্ছে 2 থেকে 10 জন। কত থেকে 10 জন? 2 থেকে 10 জন, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা ব্যাংকিং এর ক্ষেত্রে, ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10 জন, যেটা অপশন গ তে আছে। এরপরে 8-এ যদি যাই, তামিম ইকবাল ও মাশরাফি একটি কারবারের দুজন অংশীদার, তাদের প্রত্যেকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 30,000 টাকা। বছরের মাঝামাঝিতে প্রত্যেকের আরো 10,000 টাকা করে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে 5% হারে অংশীদারদের মোট মূলধনের সুদ নির্ণয় করো। তাহলে দুজনের সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে দুইজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো মূলধনের সুদ বছরের মাঝামাঝি প্রত্যেকে আরো 10,000। তাহলে দেখো তামিমের সুদ হচ্ছে, দেখো তামিমের মূলধনের সুদ কত হয়। তামিমের ক্ষেত্রে দেখো 30,000-এর উপর কত পার্সেন্ট হবে? 30,000-এর উপর সরাসরি 5% করতে হবে, এবং পাশাপাশি যে অতিরিক্ত 10,000 দিয়েছে সেটার উপর কি করতে হবে? সেটার উপর 5% গুণ, যেহেতু এটা কোথাও মাঝামাঝি বলছে, তাহলে 6 মাসের মাঝামাঝি বললে কত মাসের? 6 মাসের। তাহলে এটার উপর 6/12 তাহলে দেখো 30,000-এর 5%, 30,000-এর 5% হয় 1,500 টাকা, এবং 10,000-এর 5% হয় হচ্ছে আমাদের 500 টাকা। সেটার অর্ধেক করলে কত হয়? 250 টাকা। সেটার অর্ধেক করলে কত হয়? 250। একইভাবে মাশরাফির ক্ষেত্রেও সেম, মাশরাফির ক্ষেত্রে হচ্ছে সেম 30,000-এর হচ্ছে 5%, এবং পাশাপাশি হচ্ছে অতিরিক্ত 10,000 টাকা আনছে। 10,000 গুণ 5% গুণ 6/12, তাহলে হচ্ছে 250। তাহলে এখানে 1500 যোগ 250, তাহলে এইখানে হচ্ছে 1750, এখানে হচ্ছে 1750। তাহলে এই 1750 এবং এই 1750 যোগ করলে হচ্ছে 3500 টাকা। অর্থাৎ মোট উত্তোলনের সুদ হচ্ছে, মোট মূলধনের সুদ হচ্ছে 3500 টাকা বা 3,500 টাকা, যেটা অপশন গ তে আমরা দেখতে পাচ্ছি। অপশন গ তে। 9-এ আমরা যদি যাই, চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মূলধনের উপর কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে? তাহলে আমরা যখন এই অধ্যায়ের থিওরিটিক্যাল বিষয়গুলো প্রথমে পড়ছিলাম, প্রথম স্লাইডগুলোতে, সেখানে আলোচনায় ছিল কোনো কিছুর উপর চুক্তিতে উল্লেখ না থাকলে সুদ ধার্য করা হয় না, শুধুমাত্র ঋণের উপর 6% সুদ ধার্য করা হয়। তাহলে মূলধনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না। তাহলে কোনো সুদ ধার্য করা যাবে না মানে হচ্ছে 0%। 10-এ যদি যাই, পাপ্পু ও প্রীতম দুজন অংশীদার, তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। পাপ্পন 1/5 অংশের অংশীদার হিসেবে তাদের কারবারে যোগ দিলে তাদের লাভ ক্ষতির নতুন অনুপাত কত হবে? তাহলে দেখো পাপ্পু ও প্রীতম এই দুজনকে আমরা ধরে নিলাম যে পাপ্পু ও প্রীতম, এই দুইটা যদি আমরা একটু লিখি, এই দুজনেরটা একটু লিখি, 3:2 কত? 3:2। এই দুটো আমরা যোগ করব, এই দুটো যোগ করলে হয় 5। এখন দেখো 1/5 অংশ, 1/5 অংশ কে পেয়েছে? পাপন। তাহলে পাপন 1/5 থেকে কত অংশ পেয়েছে? 1 অংশ পেয়েছে। কত? 1 অংশ। এই দুটো এখন গুণ করো, তাহলে পাপনের নতুন অনুপাত পেয়ে যাবে। তাহলে 5 হচ্ছে পাপনের নতুন। এখন এই যে 1/5 থেকে 1 অংশ তো আমরা পাপনকে দিয়ে দিয়েছি, বাকি থাকলো কত? 1/5 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে হয় 4। তাহলে কত হয়? 1/5 থেকে মানে 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। এই 4 একবার পাপ্পুর সাথে গুণ করবা, পাপ্পুর সাথে গুণ করলে হয় 3×4 12। আর একবার হচ্ছে প্রীতমের সাথে গুণ করবা, তাহলে এর সাথে গুণ করলে হয় 4×2 8, 4×2 8, তাহলে 12 8 5, 12 8 5, 12 8 5 হচ্ছে আমাদের এই যে তিনজনের নতুন অংশীদারদের অনুপাত, তিনজনের নতুন অনুপাত। 11-তে যদি যাই, স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশ দ্বারা কিভাবে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়? তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে কি হয়? স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা মূলধন এর জন্য হচ্ছে স্থায়ী মূলধন করি, পাশাপাশি অন্যান্য পরিবর্তনের জন্য আমরা চলতি হিসাবকে কি করি? চলতি হিসাবকে ডেবিট এবং ক্রেডিট করি। এখন স্থায়ী মূলধন পদ্ধতি এখানে বলছে মুনাফার অংশ, মুনাফার অংশ হচ্ছে মূলধনের সাথে যোগ হয়। মূলধনের সাথে কি হয়? মূলধনের সাথে মূলধনের সাথে যোগ হয়। তাহলে মূলধনের সাথে যোগ মানে মূলধন যেহেতু ক্রেডিট, এবং মূলধনের সাথে যোগ হয় মানে ক্রেডিট উদ্বৃত্ত। এবং এটা অংশীদারদের কোন অংশে যায়? মুনাফার অংশ যায় হচ্ছে চলতি হিসাবে যায়। কোন হিসাবে যায়? চলতি হিসাবে। যেহেতু স্থায়ী মূলধন পদ্ধতি, আমরা মূলধনের অংশ, মূলধন সংক্রান্ত বিষয়গুলো স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে দেখাবো। বাকি যে অংশগুলো রয়েছে, বেতন, মুনাফার অংশ, ঋণের সুদ, এগুলো আমরা চলতি হিসাবে দেখাবো। তাহলে চলতি হিসাব কি হয়? মূলধনের সাথে যেহেতু যোগ হয়, তাহলে চলতি হিসাব হয়, এবং এটা ক্রেডিট হয়। এটা কি হয়? ক্রেডিট হয়। তাহলে অ্যান্সার হবে চলতি হিসাব ক্রেডিট। অ্যান্সার কি হবে? চলতি হিসাব ক্রেডিট। 12-তে যদি আমরা যাই, অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কোনটি প্রকাশ করে? অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত, তাহলে দেখো চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে মূলধনের সাথে যোগ হয়। তার মানে মূলধন বৃদ্ধি পায়, যেটা হচ্ছে
যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এবং মালিকানা সত্ত্ব সবসময় হচ্ছে আমাদের জন্য এক প্রকার অন্তর্দায়। কি দায়? অন্তর্দায়, অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায়। তাহলে আমরা ক লিখতে পারি। অন্তর্দায় মানে হচ্ছে দায়ের একটা অংশ, অর্থাৎ অভ্যন্তরীণ যে দায়। 13তে যদি যাই, অংশীদারগণ প্রত্যেক মাসের প্রথম তারিখে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে মোট উত্তোলনের উপর কত সময়ের সুদ ধার্য করতে হবে বা ধরতে হবে। তাহলে দেখো, প্রথম তারিখ যদি হয়, প্রথম হইলে মাসের শুরুতে বা প্রথম হলে আমরা কি করি? আমরা হচ্ছে শুরুতে হইলে 13/2, অথবা 13/2কে ভাগ করলে কত হয়? 6.5। আবার এটাকে এইভাবেও লেখা যায়, 6 × 1/2। এই মাসের সুদ ধার্য করি। তাহলে আমাদের প্রথম তারিখ হলে কি হবে? 13/2, 5.5 বা 6 × 1/2। তাহলে এখানে অপশন আছে 6.5। তাহলে অ্যান্সার হবে 6.5 মাসের। 14তে যদি যাই, ট্রম ও জেরি দুজন একটি ফার্মের অংশীদার। মূলধনের সুদ না ধরে তারা ব্যবসায়ের মুনাফা নির্ধারণ ও বন্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে কি হবে? মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসাবে কি প্রভাব পড়বে? মূলধনের সুদ যদি ধার্য না করা হয়, তাহলে মুনাফার অংশ বৃদ্ধি পাবে, মুনাফার অংশ হ্রাস পাবে, মুনাফা অপরিবর্তিত থাকবে, কোনো প্রভাব পড়বে না। দেখো, মূলধনের সুদ যদি ধার্য না করি, তাহলে কি হবে? মুনাফার অংশ বাবদ আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে যে অংশটা করি, ওইখানে মূলধনের সুদ বাবদ কোনো অংশ কাটতে হবে না। তাহলে মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা বৃদ্ধি পাবে। মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা কি হবে? বৃদ্ধি পাবে। মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা বৃদ্ধি পাবে। 15তে যদি যাই, চুক্তির অবর্তনে বা চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মধ্যে লাভ লোকসান কিভাবে বন্টিত হবে? কিভাবে বন্টিত হবে? কিভাবে বন্টিত হবে? কিভাবে বন্টিত হবে? কিভাবে বন্টিত হবে বা বন্টিত হয়? দেখো, চুক্তিতে উল্লেখ না থাকলে লাভ লোকসান হয় সমহারে বন্টন। কোন অনুপাতে বন্টন হয়? সমান হারে বা সমান অনুপাতে বা সমহারে। সমান অনুপাতে বা কি? সমহারে। সমহারে বন্টন হবে, সমহারে। তাহলে অ্যান্সার হবে ক। অ্যান্সার হবে ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের আলোচনায় তোমরা যা যা পড়িয়েছি, যেসব বেসিক আলোচনা করেছি, যে সৃজনশীলগুলো করালাম, যে 15টি এমসিকিউ করালাম, সেগুলো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের এই ক্লাসটির মাধ্যমে হয়তো বা অংশীদারি ব্যবসায়ের যে কনফিউশনগুলো ছিল সেগুলো হয়তো বা দূর হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, সেগুলোর জন্য আমরা স্কুল অফ এক্সেলেন্স তোমাদের পাশেই রয়েছি। তোমরা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের সবার পড়াশোনা ভালোভাবে হোক, তোমাদের প্রস্তুতি ভালো হোক। একাদশ, দ্বাদশ এবং এইচএসসি যারা রয়েছে, তোমরা সবাই বোর্ড পরীক্ষাগুলোতে ভালো করো এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো। সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। তোমাদের সাথে আবারও কোনো একটি ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।